হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন রাসায়নিক পরিবর্তন এবং পরিবর্ধিত রসায়নের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে বেশ কিছু এমসিকিউ আমাকে বলছিল, প্রবলেমের কথা ছিল, এগুলো যেগুলো আমার হোমওয়ার্ক দেওয়া ছিল বা পরীক্ষা নেওয়ার কথা ছিল। তো সেগুলো থেকেই যেগুলো একেবারেই পারতেছে না সেগুলো আমাকে দেখাই দিছিল, সেগুলো নিয়ে এখন আমরা কাজ করব। এবং এই কোশ্চেনগুলোর মধ্যে আপনার বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, এবং ঢাকা আপনার মেডিকেলের কোশ্চেন আছে। তো গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দাগানো ছিল যেগুলো পারতেছিল না, তো সেগুলো এখন আমি কাজ করতেছি। তো প্রথমে এখানে একটা কোশ্চেন আসছে আপনার, একটি বিক্রিয়ায় লন কে ভার্সেস 1/t প্লট করা হলে একটি সরলরেখা পাওয়া গেল। সরলরেখার ঢাল যদি -1.1 × 10⁴ হয় তাহলে বিক্রিয়ার সক্রিয় শক্তি কত হবে? চারটা অপশন দিছে, আসছিল কুয়েট 13-14-তে। তো এই রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে আমি যদি এখানে আঁকি, এটা কিন্তু 10 নম্বর কোশ্চেন এই পৃষ্ঠায়। তো এখানে সূত্রটা হচ্ছে এরকম, ঢাল এম ইকুয়াল -EA/r। তাহলে আর মানে তো আমরা জানি, আর হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো যেখানে সক্রিয়ণ শক্তি যেহেতু চাইছে, যেহেতু সক্রিয়ণ শক্তি চাইছে, তাহলে এখানে -EA=m×r করতেই পারি আমি। তারপরে -EA=m এর মান দিছে ওরা, দেখো, ঢাল -1.1 × 10⁴, 8.314 বা 8.316, যেটা করে। তো এখানে মাইনাস মাইনাসে কেটে দিলাম, আর এখানে ইএ ইকুয়াল কি হয় আমরা ক্যালকুলেটর চাপবো। তো এখানে 1.1 × 10⁴ × 8.314 আসবে 91454। আছে কি 91454 আছে। এখানে খ নাম্বার অ্যান্সারটা হবে, খ নাম্বার অ্যান্সারটা হবে যদি আমরা দশমিকে কনভার্ট করি, তাহলে উত্তর আসতেছে 91454। বা আমাদের এখানে দশমিকে ছিল অবশ্য, আমি যদি এক ঘর এখানে দিই 9.14, তাহলে দশমিকের এখানে যদি দশমিক বসাই তাহলে এই পাশে কয়টা ঘর আছে? চারটা। 10⁴ জুল পার মোল, জুল পার মোল হবে। তো এইভাবে এই কোশ্চেনটা আমরা সলভ করবো। এরপরে আরো একটা কোশ্চেন প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা প্রবলেম দেখানো হয়েছে, সেটা হচ্ছে 32 নম্বর কোশ্চেনটা। কেসি ইকুয়াল টু সাম্যাঙ্ক বিশিষ্ট একটি উভমুখী বিক্রিয়া এ, উভমুখী চিহ্ন বি, এবং এবং এ এবং বি এর প্রারম্ভিক ঘনমাত্রা যথাক্রমে 0.5 এবং এখানে একটা মান ওরা স্পষ্ট ভাবে দিচ্ছে, এখানে একটা মান থাকবে 0.1, কিন্তু এটা বসায়নি। তাহলে এখানে কত মোল, এখানে লিখে দিচ্ছি আমি 0.1 মোল পার লিটার। একটা হচ্ছে 0.5, একটা 0.1 মোল পার লিটার হলে বিক্রিয়াটির সাম্য অবস্থায় বি এর ঘনমাত্রা কত হবে? তো এরকম কিছু প্রশ্ন করছে। আমরা কোশ্চেনটা সলভ করতে যাই। কোশ্চেনটা কত নাম্বার? 32 নাম্বার কোশ্চেন। তো এখানে এ থেকে বি, তারপরে এখানে যেটা বলা হয়েছে প্রাথমিক অবস্থায় এটা ছিল 0.5 মোল পার লিটার, আর এটা হচ্ছে 0.1 মোল পার লিটার। যদিও মোল পার লিটারটা এখানে কোশ্চেনে উঠেনি। তাহলে 0.5 থেকে যদি এক্স পরিমাণ বিয়োজিত হয় বা আলফা পরিমাণ বিয়োজিত হয়, ওইখানে 0.1 আলফা পরিমাণ বিয়োজিত হলে আলফা পরিমাণ তৈরি হবে, আলফা বা এক্স পরিমাণ তৈরি হবে মোল পার লিটার। তাহলে যদি এক্স পরিমাণ বিয়োজিত হয় এক্স পরিমাণ তৈরি হবে, বা আলফা পরিমাণ বিয়োজিত হলে আলফা পরিমাণ তৈরি হবে। এরপর আমরা ভরক্রিয়া সূত্রের হেল্প নেব। কেসি ইকুয়াল উৎপাদের ঘনমাত্রা গুণফল বা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এখন আমরা ডাটাগুলো ইউজ করতে পারি। কেসি এর মান কিন্তু 2 ছিল, আর বি ছিল কি 0.1 প্লাস এক্স, আর এ ছিল 0.5 মাইনাস এক্স। এখন এটাকে কাজ করতে হবে। 0.1 প্লাস এক্স টু 0.5 মাইনাস এক্স। তো এখান থেকে যে ঘটনাটা ঘটতে পারে, 0.1 প্লাস এক্স মাইনাস, এখানে কত আসবে? 1 নাকি 0.5, 0.5 টু 1 মাইনাস 2x। তাহলে -2x টাকে এই পাশে নিয়ে আসি,
তাহলে এক্স 1 মাইনাস 0.1 আসবে, তাহলে 0.9 নাকি 1 মাইনাস 0.1 0.9, হ্যাঁ 0.9 3x ইকুয়াল, তাহলে x ইকুয়াল কি হতে পারে 0.9, তাহলে কত আসতেছে 0.3, উত্তর কি আছে 0.3? কোন 33 না, 33 এর উত্তর কোন নাম্বার? হ্যাঁ 0.33 আছে এখানে 0.33, আর আমাদের আসছে 0.3 0.3, তো এটাই হবে অ্যান্সার। হ্যাঁ 0.3 এই যে কোন নাম্বারটা, এটা অ্যান্সার হবে। তারপরে আরেকটা কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা কি ছিল, এখানে এখানে একটা মান দেওয়া ছিল না, অর্থাৎ এ এর ঘনমাত্রা ছিল 0.5, প্রারম্ভিক ঘনমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা দেওয়া ছিল না, এটা আমি কিন্তু লিখে নিয়েছি 0.1, মানে কোশ্চেনটা এখানে প্রিন্টিং মিস্টেক ছিল। 291 কেলভিন তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কে এর মান 4.5 × 10⁻⁴, যে ঘনমাত্রায় অ্যাসিডটি 5% আয়নিত হয় তা নির্ণয় করো, ঘনমাত্রা চাইছে। তো ওকে, আমরা এখন কোশ্চেনটা করতে যাই। আমরা ওসওয়াল্ডের লঘুকরণ সূত্রে পড়ছিলাম কে এ ইকুয়াল আলফা স্কয়ার সি, কে এ ইকুয়াল আলফা স্কয়ার সি। তো আমাদের সি এর মানটা ওরা চাইছে, ঘনমাত্রা চাইছে কে এ ইকুয়াল আলফা স্কয়ার। আমরা কে এর মান জানি, যেগুলো কে এর মান লিখলাম না, যেহেতু কোশ্চেনে দেওয়া হয়েছে, সময় নষ্ট করলাম না। তো কে এর মান ছিল কত? কে এর মান ছিল 4.5 ইন্টু 10⁻⁴, 4.5 ইন্টু 10⁻⁴। আর এখানে আলফার মান দেখো, আলফার মান কি আছে? আলফার মান আছে 5%, তাহলে 5/100, তাহলে দেখো এখানে 5/100, 5/100 হচ্ছে 0.05, তাহলে 0.05 পাচ্ছি, তাহলে এখানে 0.05 স্কয়ার হবে। ক্যালকুলেটর চাপবো আমরা, 4.5 হয়ে গেল, 4.5 ইন্টু 10⁻⁴, 10⁻⁴ ভাগ 0. ভাগ কত? 0.05 হোল স্কয়ার, 0.05 হোল স্কয়ার, রেজাল্ট আসতো 0.18, রেজাল্ট আসছে 0.18। এই যে আমাদেরও কিন্তু 0.18 আসছে রেজাল্ট, মোলার আর কি, এটা হবে অ্যান্সার। তো এখানে আমাদের ক নাম্বার অপশন ছিল, তাই আমরা ক নাম্বার অ্যান্সার দেখাবো। তাহলে সূত্রটা আমি কার হেল্প নিলাম? ওসওয়াল্ডের লঘুকরণ সূত্রের হেল্প নিলাম, রাসায়নিক পরিবর্তন অধ্যায়। এরপরে আরেকটা প্রবলেম দেখানো হয়েছে আমাকে, সেটা হচ্ছে এই পৃষ্ঠায় আছে বোধে, হ্যাঁ এখানে এখানে আছে। জি, এই কোশ্চেনটা ভুল ছিল, এটা 0.1 জলীয় দ্রবণের পিএইচ কত বলছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা 0.1% হবে, 0.1%। তো যেহেতু 0.1% বলছে, কোশ্চেনটা হচ্ছে 85 নাম্বার। তো আমরা পার্সেন্ট থাকলে ঘনমাত্রা কিভাবে বের করি? পার্সেন্ট থাকলে ঘনমাত্রা বের করি 10 × p/m, 10 মানে সূত্রের 10, p মানে পার্সেন্টেজ, 0.1, m মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40। তো এখানে রেজাল্ট যদি আমরা দেখতে চাই, 10 × 0.1, 10 × 0.1 ভাগ 40, তাহলে রেজাল্ট আসবে 0.025, 0.025 মোলার ঘনমাত্রা আসলো। কার ঘনমাত্রা আসলো? সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আপনার পিএইচ বের করা যায় সরাসরি? না, তাহলে কি বের করতে হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে পিওএইচ বের করতে হয়, মাইনাস লগ OH মাইনাসের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ OH মাইনাস কত? 0.025, এখানে রেজাল্ট আসবে মাইনাস লগ 0.025, মাইনাস লগ 0.025, রেজাল্ট আসছে 1.602, 1.602। তো আমরা সূত্র কি জানি? পিএইচ এবং পিওএইচ এর সমন্বয় সূত্র, যেটা পিএইচ ইকুয়াল 14 মাইনাস পিওএইচ, মানে ওই যে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, সেই সূত্রে অ্যাপ্লাই করতেছি। তাহলে 14 মাইনাস 1.602, তাহলে রেজাল্ট কত আসবে? এখানে আমি মারে দিলাম 14, রেজাল্ট আসবে 12.39, 12.397, 12.397। তো 12.397 দেখো, 12.397 মানে 12.4, ঘ নাম্বার উত্তর কিন্তু মিলে গেছে। তাহলে কোশ্চেনটা আমাদের একটু ভুল ছিল, কোশ্চেনটা এখানে পার্সেন্ট না থাকার কারণে কোশ্চেনটা পারা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল। তাহলে কোশ্চেনটা যে টাইপ করছে তাদের সমস্যা, কোশ্চেনটা বুটেক্স 15-16-তে আসছিল, সাস্ট 17-18-তে আসছিল। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন প্রবলেম দেখানো হয়েছে, সেটা হচ্ছে এইখানে সাস্ট 9-10, সাস্ট 9-10-এ আসছিল, এবং এই কোশ্চেনটা আপনার 139 নাম্বার 139। প্রশ্নটা কি বলছে দেখি, 100 ml জলীয় দ্রবণে একটি দুর্বল অ্যাসিডের পরিমাণ 6.7 মিলিমোল এবং উহার লবণের পরিমাণ 4.5 মিলিমোল
দ্রবণটির পিএইচ 4.5, দ্রবণটিতে 900 ml পানি যোগ করে 10 গুণ পাতলা করা হলো। 10 গুণ পাতলা করা হলো, দ্রবণটির পিএইচ কত হবে? এটা কোনো ম্যাথ না, এটা একটি টেকনিক অবলম্বন করে কাজ করতে হয়। এখানে পাতলা করা মানে কি, 10 গুণ যদি পাতলা করে তাহলে 1 গুণ বাড়বে, এটা তুমি মাথায় রাখবা। এটা কিন্তু তোমার হাজারি স্যারের বইয়ে কিন্তু লেখা আছে 10 গুণ পাতলা করবা। হ্যাঁ, এখানে কি বলছে, পানি যোগ করে 10 গুণ পাতলা করা হলো। 10 গুণ পাতলা করলে 1 গুণ পিএইচ বেড়ে যায়। তাহলে এখানে আমি যদি লিখি 10 গুণ পাতলা করলে 1 গুণ পিএইচ বৃদ্ধি পায়। তাহলে আমাদের আগের পিএইচ কত ছিল? আগের পিএইচ ছিল 4.5, আর যেহেতু 10 গুণ পাতলা বলছে, 10 গুণ পাতলা যদি করে তাহলে 1 গুণ বৃদ্ধি পাবে। বৃদ্ধি মানে যোগ, তাহলে 4.5 প্লাস 1, তাহলে এটা যারা আসবে 5.5 বা 5.6, সরি রেজাল্ট কত আসতেছে তাহলে 5.5 না, 5.5, 4.5 প্লাস 1, 4.5 প্লাস 1, রেজাল্ট আসছে 5.5। 5.5 কাছাকাছি অ্যান্সার গ নাম্বার, তাহলে গ নাম্বার আমাকে অ্যান্সার দেখাইতে হবে। তাহলে 139 নাম্বারে, 139 তো না, সরি এটা 109 নাম্বার, 139 না, এটা হচ্ছে 109 নাম্বার। 109 নাম্বার, তো 109 নাম্বারের উত্তর গ নাম্বার আছে 5.6, 5.6 বা 5.5। তো আমরা এইভাবে এই টাইপের ম্যাথটা করতে পারবো। তোমার যদি বলতো যে এখানে 20 গুণ পাতলা করা হলো, তাহলে তোমার 10 গুণের জন্য 1 গুণ বৃদ্ধি পাবে, ওই অনুপাতে কাজ করতে হবে। এইভাবে এই ম্যাথটা করতে হবে, বড় কোনো ম্যাথ না এটা। এরপরে দেখি আর কোনো ম্যাথ আসে নাকি, প্রবলেম না। এরপরে বিশ্ববিদ্যালয়ের আর কোনো এরকম কোনো কোশ্চেন আমরা পাচ্ছি না। এরপরে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের এখন কাজ করতে হবে। যেমন ধরো আমি দেখাচ্ছি, এরপরে প্রবলেম দেখানো হয়েছে, এটা কিন্তু তোমার ইয়ার অধ্যায়, কি বলে, পরিমাণগত রসায়ন অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে 10 মিলি, এই 5 নাম্বার কোশ্চেন, 10 মিলিগ্রাম কার্বন 14 মৌলের নিউট্রনের ভর কত? তো আগে এনটা বের করি, ডাব্লিউ বাই এম দিয়ে। এন, ডাব্লিউ ছিল 10 মিলিগ্রাম, 10, আর এখানে 10 mg ছিল, আর ভর এখানে 14 নিতে হবে। কেন 12 নিলাম না, কারণ এখানে কার্বন 14 আইসোটোপ নিয়ে কাজ করছে। হ্যাঁ, তাহলে মিলিগ্রামটাকে তো গ্রামে বানাইতে হবে। 10 ভাগ 1000, 0.01 পাচ্ছি। তাহলে এখানে 0.01 আর এখানে 14, তাহলে রেজাল্ট যেটা পাবো আমি ভাগ 14 যদি দিই, তাহলে রেজাল্ট পাচ্ছি আমি 7.14 ইন্টু 10 ইনভার্স 4, এত মোল কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি, মোল সংখ্যা। এখন 1 মোল মানে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ, 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। অতএব এত মোল কত হবে? এত মোল, তাহলে গুণ করতে হবে এটা ইন্টু এই মানটা, গুণ করতে হবে, গুণ করে যা আসবে বসাই। ওটার সাথে কত গুণ হবে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, রেজাল্ট আসছে 4.30 ইন্টু 10 টু দি পাওয়ার 20, 10 টু দি পাওয়ার 20, এতটি। ভালো কথা। এরপরে কার্বন 14 ছিল, আর ভর আমরা জানি 6, নিউট্রনের সংখ্যা কত পাচ্ছি? 8। তাহলে একটি নিউট্রনের ভর কত? আমরা জানি 1.6 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। অর্থাৎ কতটি নিউট্রনের ভর? 8টি নিউট্রনের ভর। তাহলে এটা ইন্টু 8 হবে, এটা ইন্টু 8, তাহলে গুণ করো 1.66 ইন্টু 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4 কোথায় গেল রে, দেখা যাচ্ছে না। 1.6 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 8, রেজাল্ট পাচ্ছি তাহলে 1.3, 1.3 ইন্টু 10 ইনভার্স 3, 1.3 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা, তাহলে এখানে 8টি নিউটনের ভর পাইছি, 8টি নিউটনের ভর। তাহলে 8টি নিউটনের ভর যদি এটা হয়, 10 গ্রামের জন্য এতটি পেয়েছি, 8টি নিউটনের ভর এতটি। তাহলে
8টি নিউট্রনের ভর পাচ্ছি আমি, 8টি নিউট্রনের ভর পাচ্ছি এটা। অর্থাৎ 10 গ্রামের জন্য এতটি ছিল, 10 গ্রামের জন্য, 10 গ্রামের জন্য কত বের হয়েছিল, 10 মিলিগ্রামের জন্য বের হয়েছিল 4.30 ইন্টু 10⁻20। তাহলে অতএব বসাও 4.30 ইন্টু 10⁻20 জন্য কতটি, এতটির জন্য কত কত হবে, তাহলে তোমার 1.3 ইন্টু 10⁻³ ইন্টু যেটা লিখলাম আর কি 4.30 ইন্টু 10⁻20, এই দুটো গুণ করে যেটা বের হবে। তাহলে এখানে তোমার ছিলই ইন্টু 4.30 ইন্টু 10⁻20, রেজাল্ট আসছে আমার 5.5 ইন্টু 5 আরও ছিল 5.504 ছিল, তো লিখলাম না 10⁻70। তাহলে তোমার 4 দিচ্ছে কে, ফোন দিচ্ছে কে জানো, ফোনটা আগে রিসিভ করি। থাক, এখন ফোন রিসিভ না করি, পরে ধরবো, কাজ করে। এটা কিন্তু গ্রামে বেরিয়েছে। হ্যাঁ, তাহলে কি বললাম, 8টি নিউট্রনের ভর এত গ্রাম, এত গ্রাম। অতএব 10 মিলিগ্রামের জন্য কতটি ছিল, এতটি। তাহলে এতটির ভর কত গ্রাম হবে, ওই চিক দিয়ে গুণ টুন করছি, গুণ করে আমার এত গ্রাম বেরিয়েছে। তো অপশন আমার এখানে চেক করলাম যে অপশন মিলতেছে না। অপশন একটা অবশ্য গ্রাম দিছে, বাকিগুলো কেজি। তখন কেজিতে কনভার্ট করি, ভাগ 1000, কত আসছে। আমার কথা প্রিন্টিং, আমার কোথাও ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে, আমার কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে, আসলে দেখা যাচ্ছে না। তো দেখি আবার একটু চেক করে। 0.01 ভাগ 14 রেজাল্ট আসছিল, এখানে 7.14 ইন্টু 10⁻4। ওকে, তারপরে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করছি ওই মানটাকে। অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 গুণ করে রেজাল্ট বেরিয়েছে আমার 4.30 ইন্টু 10⁻20। এটাও ঠিক আছে। একটি নিউট্রনের ভর 1.6 ইন্টু 10⁻24, 24, অর্থাৎ 8টি নিউট্রনের ভর। তাহলে গুণ করি একটু, 1.6 ইন্টু 10⁻24 ইন্টু 8, 1.28, মানে এখানে ভুল হয়েছে, এখানে 3 হবে না, 23 হবে। হ্যাঁ, এখানে 23 হবে, 23 দিতে হবে, তাহলে এখানে 23 করে দিতে হবে। 23 এখানে করে এই গুণটা আবার চেক করি আমি। তাহলে গুণটা আবার যখন দেবো আমি 4.30 ইন্টু 10⁻20 ছিল, 10⁻20 ছিল, দিলাম। রেজাল্ট বেরিয়েছে আমার 5.5 ইন্টু 10⁻3, 10⁻3 বেরিয়েছে। তো 10⁻3 গ্রাম বেরিয়েছে। তো গ্রামে এখানে অপশন মিলাইতে পারতেছি না আমি, এখানে অপশন মিলাইতে পারতেছি না। তাই এখন আমি 1000 দ্বারা ভাগ করে কেজিতে কনভার্ট করব। কেজিতে কনভার্ট করে আমাদের রেজাল্ট আসছে 5.5 ইন্টু 10⁻6 কেজি। এই অপশনটা কিন্তু মিলছে, ঘ নাম্বার অপশনটা মিলছে কিন্তু। তাহলে আমি এইভাবে কিন্তু এই কাজটা করতে পারি। একটু ক্যালকুলেশনের জন্য রেজাল্ট ভুল আসছিল। এরপরে এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে যে 9 নাম্বার ম্যাথটা, আদর্শ চাপ ও তাপে হাইড্রোজেন গ্যাস এতটি অণু থাকলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকবে। ওকে, তো এই রিলেটেড ম্যাথটার ক্ষেত্রে আমরা আদর্শ তাপ ও তাপে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, আমরা একটা মোল সংখ্যা বের করি। লিখি এখানে 9 নাম্বার কোশ্চেন, এটা 9 নাম্বার। তো হাইড্রোজেনের জন্য আমি মোল সংখ্যা বের করলাম, W/M, W2, আর M হচ্ছে 2, কত হবে 2 গ্রাম হাইড্রোজেন, মানে তো H2 1 ইন্টু 2 এ তো হচ্ছে 1 এ তো পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, তো 1 মোল। অক্সিজেনের জন্য দেখি একটু, অক্সিজেনের জন্য কত আসে, W/M, W কত ছিল, W ছিল 64, আর অক্সিজেন মানে 32, তাহলে কত, 32 × 64, 2 মোল পাচ্ছে। তাহলে তাহলে 1 মোলে অণু থেকে দেওয়াই আছে কোশ্চেনে 6.023 ইন্টু 10⁻23টি, অতএব 2 মোলে থাকবে 2 ইন্টু এটা, 2 ইন্টু এটা অপশন আমাদের আছে কিন্তু, না নাই দেখি একটু, হ্যাঁ আছে, ঘ নাম্বার অপশন আছে আমাদের। ঘ নাম্বার উত্তর দেখাইতে হবে।
যদিও বা কিছু বই এটা 9 নাম্বার উত্তর দেখাইছে, এটা 9 নাম্বার উত্তর হবে না, এটা ঘ নাম্বার উত্তর হবে। ঠিক আছে, উত্তর কিন্তু আমি এভাবে করলাম, হাইড্রোজেনের মোল সংখ্যা বের করলাম, অক্সিজেনের মোল সংখ্যা বের করলাম। আহ, আর আমরা জানি আদর্শ তাপমাত্রা ও চাপে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে এক মোলে যদি এতটি থাকে, অতএব 2 মোলে ওই কি করো যা হবে তাই রেজাল্ট। কথা বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে যাচ্ছে, পরে একটু সময়, যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml বিশুদ্ধ পানিতে কত অণু পানি আছে, কত অণু পানি আছে। তো এটা কোশ্চেন করার জন্য আমরা আগে জানি বিশুদ্ধ পানি 1000 ml বিশুদ্ধ পানি ইকুয়াল 1000 গ্রাম বিশুদ্ধ পানি। আমি সংক্ষেপে লিখতেছি, একটু বুঝে নিও। 1000 ml বিশুদ্ধ পানি মানে 1000 গ্রাম বিশুদ্ধ পানি, তাহলে 90 ml বিশুদ্ধ পানি ইকুয়াল 90 গ্রাম, 90 ml বিশুদ্ধ পানি, তাই না? তাহলে এখন আমাদের পরিচিত সূত্র আছে W/M ইকুয়াল X/Na, সেটা নিয়ে কাজ করার চেষ্টা করে দেখি। তো W হচ্ছে 90, পানি মানে 18, পানি মানে 18, পানি মানে 18 x, আর এটা অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এখন আমাকে x এর মানটা বের করতে হবে, x এর মানটা বের করতে হবে। 6.023 ইন্টু 10⁻23 গুণ করছি, গুণ 90 দিয়ে গুণ করবো, ভাগ 18, 3.01 আছে, 3.01 10⁻24 আছে, খ নাম্বার অপশন। তাহলে 11-এর খ নাম্বার উত্তর। হ্যাঁ ঠিক আছে, 11-এর খ নাম্বার উত্তর আমি নিয়ে আসছি। তাহলে উত্তর আসছে 3.01 ইন্টু 10⁻24, এতটি। এভাবে করার চেষ্টা আমরা করব, এভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, এটা হলো 11 নম্বর কোশ্চেন। কালকে রাতে ভিডিওটা দিতাম, কিন্তু বাচ্চা থাকার কারণে, চিল্লাচিল্লি করার কারণে কাজটা করতে পারিনি। আগে একাই ছিলাম, ভালো ছিল, এখন বাচ্চা হওয়ার কারণে ঝামেলা হচ্ছে খুব। তাহলে এখানে দেখো একটা কোশ্চেন বলছে, এখানে আরেকটা প্রবলেম, 28 নাম্বার। 80 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করতে এসটিপিতে কত লিটার বিশুদ্ধ হাইড্রোজেন প্রয়োজন হয়? তো এখানে প্রশ্নটা হচ্ছে 28 নাম্বার, কত বলছে? 80 গ্রাম কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড মানে সিইউও, বিজারণ মানে হাইড্রোজেন। বিজারণ করে আমি এখানে কপার এবং পানিতে কনভার্ট করলাম। কি বলছে? 80 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করতে এসটিপিতে কত লিটার বিশুদ্ধ হাইড্রোজেন উৎপন্ন প্রয়োজন হবে। আচ্ছা, তো হাইড্রোজেন মানে বিজারণ, অক্সিজেন মানে জারণ। বুঝে নিও, হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ বিক্রিয়া হয়, আর অক্সিজেন যুক্ত হলে জারণ বিক্রিয়া হয়, বিস্তারিত পরিমাণগত রসায়নে বলা হয়েছে। তো এখানে কিউপ্রিক অক্সাইড লাগবে, ভট্টর লাগবে 63.5 আর 16, 63.5 প্লাস 16 পাচ্ছে এখানে 79, 79.5, আর হাইড্রোজেন 1 মোল, 1 মোলে থাকে 22.4 লিটার এসটিপিতে। তাহলে এখন ওই কি করো, এটা এত গ্রাম কিউপ্রিক অক্সাইড থেকে এত গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারণ করতে হাইড্রোজেন প্রয়োজন এত লিটার, 1 গ্রামের জন্য কত, আর কোশ্চেন ছিল 80 গ্রাম, 80 গ্রামের জন্য কত। তাহলে এখানে 22.4 ইন্টু 80, আর এখানে 79.5। তাহলে এখানে গুণটুনগুলো কত দাঁড়াচ্ছে? 22.4 ইন্টু 80 ভাগ হচ্ছে 79, 79.5 রেজাল্ট আসবে 22.54, 22.54 লিটার। অপশন চেক করে দেখো, 22.5 কত বলছে? 22.54, 22.54 কাছাকাছি উত্তর আছে। হ্যাঁ আছে, ক নাম্বার তো উত্তর আছে, মিলতেছে। ক নাম্বার দেখো এখানে 22.54, এখানে আমাদের রেজাল্ট আসছে 22.54, উত্তরের 28-এর ক নাম্বার, 28-এর ক নাম্বার হচ্ছে। এরপরে আরেকটা কোশ্চেন এখানে দেখানো হয়েছে, প্রবলেম দেখো একটু সবাই ভালোভাবে। 32 নম্বর কোশ্চেনটা দেখো, এত গ্রাম অক্সিজেন ধারণ করে একটি আবদ্ধ পাত্রে এত মিলিগ্রামকে দহন করা হলো, পাত্রে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অতিরিক্ত থাকবে? পাত্রে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অতিরিক্ত থাকবে? এটা আসছিল বুয়েট 13-14-তে। তো এখানে একটু চেক করে দেখো, 32 নম্বর কোশ্চেন, 32। তো বিক্রিয়াটা যদি কমপ্লিট করি, তাহলে এখানে ম্যাগনেসিয়াম পাবো, অক্সিজেন পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। সমতার জন্য এখানে 2 করতে হচ্ছে আমাকে, এখানে 2 দিতে হচ্ছে। তো ম্যাগনেসিয়াম মানে
কত 12 দুগুণ 24, 24 দুগুণ 48। তবে এখানে যদি আমরা পিওর মান নেই তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে, ফুলফিল রেজাল্ট চলে আসবে। যদি পিওর মান না নেই তাহলে কিন্তু ফুলফিল রেজাল্ট আসতে নাও পারে। 48.48 আসবে, পিওর মান নিলে রেজাল্টটা পিওর আসে, এটা একটু মাথায় রাখতে হবে। আর অক্সিজেন মানে কত? অক্সিজেন মানে কত? 32, 32। অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম। অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম। তাহলে এখন আমরা ওই কি করি, 32 গ্রাম অক্সিজেন লাগে, 32 গ্রাম অক্সিজেন লাগে এত গ্রাম, 48.48 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করতে। দহন, আশা রাখো, 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন হয় এত গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করতে। অতএব কত গ্রাম? 1 গ্রাম। আর এর পাশে কোশ্চেন ছিল 0.6 গ্রাম, 0.6 গ্রাম। তাহলে এখানে পাচ্ছি আমি 48.48 ইন্টু 0.6 ভাগ 32। এখানে রেজাল্ট যেটা আসবে 48.48, 48.48 ইন্টু 0.6 ভাগ 32, রেজাল্ট আসবে 0.909 গ্রাম। এত গ্রাম ম্যাগনেসিয়াম দহন করতে পারবে সে, ওই গ্রাম ইয়া দিয়ে, এত গ্রাম অক্সিজেন দিয়ে এত গ্রাম ম্যাগনেসিয়াম দহন করতে পারবে। কিন্তু ম্যাগনেসিয়াম দিছিল কতটুকু? ম্যাগনেসিয়াম উনি দিছিল কতটুকু কোশ্চেনে? 1 গ্রামকে দহন করতে বলছিল। কিন্তু আমাদের ওইটুকু অক্সিজেন দিয়ে 0.909 দহন করতে পারবে, কিছু বোধহয় বাকি থাকবে। কতটুকু? 0.909 যদি দেই তাহলে বাকি থাকতেছে তোমার প্রায় প্রায় 0.09 গ্রামই বলা চলে বোধহয়, নাকি? দেখি, 1 - 0.909, 0.091, এত গ্রাম প্রায় বাকি থাকতেছে। উত্তর কি আছে? দেখো 0.09, হ্যাঁ আছে, ক নাম্বার অপশন, 32-এর অ্যান্সার ক নাম্বার। তাহলে এইভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। আমি কিন্তু করলাম, অর্জিত সূত্র দিয়ে করলাম। সময় নাই, আমাদের প্রায় টাইম হয়ে গেছে, শুক্রবারের দিন। আমি একটু দ্রুত গতিতে করার চেষ্টা করতেছি। এখানে কোশ্চেন 34 নাম্বার যেটা বলছিল, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 20 ml CnH8 ও আণবিক সংকেতের গ্যাসীয় জৈব যৌগ সম্পূর্ণরূপে দহন করতে 90 ml অক্সিজেন প্রয়োজন হলে n এর মান কত? ওকে, তো এখানে বিক্রিয়াটা করো, CnH8 ও, আর এখানে দহন মানে তোমার অক্সিজেন, নাকি? দহন মানে অক্সিজেন যোগ করতে হবে। তো অক্সিজেনটা যোগ করবো আমি সিস্টেম মতো। তার আগে দেখি, দহন করলে তো আমাদের দুইটা জিনিস হয়, কার্বন ডাইঅক্সাইড মানে ওই পরমাণুটির অক্সাইড এবং পানি। তো এখানে যেহেতু n সংখ্যক কার্বন নিচে, n সংখ্যক এটা দিব আমি 2n + 3 ভাগ 2O2। এইভাবে কিন্তু আমরা কাজ করব। আবার বলি কিভাবে কি হলো। এই যে করে নিলাম, এটাকে আমি সিস্টেম মতো বানিয়ে নিলাম। কেন? তাকাও, 2 কাটো, কয়টা অক্সিজেন? একটা থাকলো, 3টা অক্সিজেন, আর এখানে একটা 4টা। এখানে কিন্তু আমার 4টা অক্সিজেনই আছে। দেখো এখানে কিন্তু আমার 4টা অক্সিজেনই আছে। কিভাবে বুঝলাম? 4 × 8, 4 × 8 সমতা করতে তো হবে। অক্সিজেনের কাহিনী শেষ, এবার হাইড্রোজেনেরও কাহিনী শেষ। এবার n সংখ্যক কার্বন বা অক্সিজেন নিয়ে চিন্তা করি। এখানে কার্বন n সংখ্যক মিলে গেছে। অক্সিজেন যদি চিন্তা করি, n সংখ্যক 2টা অক্সিজেন পরমাণু, আর এখানেও 2 যদি কাটো 2NO, মানে n সংখ্যক 2টা অক্সিজেন পরমাণু, কত সমতা কিন্তু হয়ে গেছে 1 মোল না, এটা 1 মোল। তাহলে 1 মোল CnH8O, 1 মোল এটাকে দহন দহন করতে O2 লাগে, কতটুকু? 2n + 3 ভাগ 2 মোল। মোলটাকে আমি ml এ কনভার্ট করলাম, বা যেহেতু আমার কোশ্চেন ml ছিল, এত ml, 1 ml এটাকে দহন করতে অক্সিজেন লাগে এত ml, মানে মোলটাকে আমি ml এ কনভার্ট করলাম আর কি। এই যেহেতু আমার ml নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ কত ml বলছিল কোশ্চেনে ছিল তোমার কত ml রে? 20 ml। 20 ml এটাকে দহন করতে লাগে 20 ইন্টু 2n + 3 ভাগ 2 ml। এটা এবার কোশ্চেন করো, 90 ml অক্সিজেন প্রয়োজন, তাহলে এটা ইকুয়াল 90। তাহলে প্রশ্ন মতে 20 ইন্টু
টোয়াইস এন প্লাস 3 ভাগ 2 ইকুয়াল 90। এখান থেকে তুমি এন এর মানটা বের করবা। এখান থেকে এন এর মান কত বের হবে? 3 বের হবে। 34 ক্যালকুলেশন করবা, বাসায় সময় নেই আমার। ক্যালকুলেশন করবা, এটা এইভাবে তোমাকে করতে হবে। শর্টকাট করলে করা যায়, শর্টকাট করলে এটা করে সরাসরি এটা বসায় দিতে পারো, কিন্তু এটা মানুষ বুঝবে না। তাই আমরা এই ওই ক্লিক দিয়ে করার চেষ্টা করব। ওকে, তারপর আরেকটা কোশ্চেন এখানে করা হয়েছে, সেটা হচ্ছে 36 নম্বর। এখানে যেটা বলা হয়েছে 2, 4, 6 ট্রাইক্লোরোফেনলের মধ্যে ক্লোরিনের শতকরা হার কত? তো 2, 4, 6 ট্রাইক্লোরোফেনল এটা একটা জৈব রসায়নের মধ্যে এটা পাবো আমরা। তো আগে দেখে নিই ট্রাইক্লোরোফেনল বলতে আমরা কি বোঝাচ্ছি। এইখানে একটা ফেনল লাগতেছে, আমি এই যে উপরে দিলাম OH, 2 নম্বরে থাকতে হবে Cl, 4 নম্বরে থাকতে হবে Cl এবং 6 নম্বরে থাকতে হবে Cl। 1, 2, 3, 4, 5, 6, 2, 4, 6 ট্রাইক্লোরোফেনল এটার নাম। তো এটার আমরা অন্যভাবে লিখতে পারি। আমরা সাধারণত বেনজিন জানি কি C6H6, এটা আমরা বেনজিন জানি, তাই না? আর এটা তো বেনজিনের উপরেই 3টা ক্লোরিন আর একটা OH ঢুকছে। তো আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কার্বন 6টাকে রাখলাম। এখন এই পাশে তো 6টা হাইড্রোজেন আছে, 1, 2, 3, 4, 5, 6। এই 6টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন অক্ষত আছে, দেখো তো, এখানে একটা H আছে, এখানে একটা H আছে। তাহলে 2টা হাইড্রোজেনকে আমি অক্ষত রাখলাম, একটা OH এখানে আমাকে রাখতে হচ্ছে, পাশাপাশি 3টা ক্লোরিনকে রাখতে হচ্ছে Cl3। তাহলে টোটাল 6টার মধ্যে 6টা হাইড্রোজেনের মধ্যে দেখো 3টা হচ্ছে ক্লোরিন 3, আর এটা একটা 4টা, 2টা হাইড্রোজেন, 4 দিয়ে 6টা। এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত, অর্থাৎ 2, 4, 6 ট্রাইক্লোরোফেনল। এখন এটার ওনারা ক্লোরিনের শতকরা সংযুক্তি চাইছে। কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছি আমরা, ক্লোরিনের শতকরা সংযুক্তি কত। তো এই রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি বের করি? তাদের আণবিক ভর বের করি। এদের আণবিক ভর যখন তুমি বের করতে যাবা, তখন কত কার্বন কার্বন তোমার কত কার্বনের 12 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 2, মানে হাইড্রোজেনের আর কি, 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1, 17। একবারে 17 বসাই দিলাম, 17 প্লাস ক্লোরিন 3টা আছে এখানে না, তাহলে 35.5 ইন্টু 3। এখানে ক্যালকুলেশন যখন আমরা করব পাবো 197.5, 197.5 পাবো ক্যালকুলেশন যদি করি। এখন আমরা ওই কি করব, 197.5 গ্রামের মধ্যে 5 গ্রামের মধ্যে ক্লোরিন আছে 35.5 ইন্টু 3। কেন? কারণ 3টা ক্লোরিন ছিল যে, 35.5 ইন্টু 3, অতএব 1 গ্রামে কত, অতএব 100 গ্রামে কত। তাহলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে 35.5 ইন্টু 3 ইন্টু 100 ভাগ 197.5। আমি এবার ক্যালকুলেটর চাপবো, দেখি কি হয়। 35.5 ইন্টু 3 ইন্টু 100 ভাগ 197.5, রেজাল্ট আসছে আমার 53.924, 53.924%। দেখো অপশন চেক করে, 53.92 খ নাম্বার। 36-এর উত্তর হচ্ছে আমার খ নাম্বার, এই উত্তরটা আসছে এটা। তো এখন প্রশ্ন আসতে পারে, যদি ওনারা ক্লোরিন না চেয়ে কার্বন চাইতো তখন কি হইতো? তখন কার্বন আমরা কি করতাম, 197.5 গ্রামের মধ্যে কার্বন আছে কত, 12 ইন্টু 6, কার্বন 12 ইন্টু 6 লিখতাম এখানে, একে কত, 100 কত। অনুরূপভাবে ওনারা অক্সিজেনও চাইতে পারতো, 197.5 গ্রাম গ্রামের মধ্যে অক্সিজেন আছে 16 গ্রাম। তো যাই হোক, যেটা চাবি সেটা বের করতে হবে। তো এখানে আমরা ক্লোরিন চাইছি, ভিতরে ক্লোরিন বের করছি। এরপরে যে প্রবলেমটা বলা হচ্ছে সেটা আমরা যাচ্ছি, যে প্রবলেমটা সেটাতে যাচ্ছি। এরপরে যেটা আছে দেখি, এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 51 নম্বর একটা কোশ্চেন। একটি গ্যাসীয় হাইড্রোকার্বন দহন বিক্রিয়ায় 0.72 গ্রাম পানি এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটির স্থূল সংকেত কত? আমাদের হাইড্রোকার্বনের স্থূল সংকেত চাইছে। তো আমরা হাইড্রোকার্বন মানে কি জানি, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, তাই না? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। অথচ এরা কোনো পরমাণু নাম উল্লেখ করেনি, ওরা উল্লেখ করছে শুধু কি
ওই যে যৌগের নাম উল্লেখ করছে, পানি আর কার্বন ডাই অক্সাইড। তো দেখো এখানে পানি আছে 0.72 গ্রাম পানি আর 3.08 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ওকে, আগে আমরা যেটা করা দরকার সেটা করি একটু, কি হয়। তো দেখা গেল, হ্যাঁ, H2O, H2O, H2O আছে কত রে? 0.72, 0.72 পানি মানে হচ্ছে 18 গ্রাম। পানি মানে কত? 18 গ্রাম। এখানে একটা ক্যালকুলেশন করবো আমি একটু পরে। তারপরে কার্বন ডাই অক্সাইড, তাহলে কি ছিল এখানে? 3.08, 3.08 কার্বন ডাই অক্সাইড 44। তাহলে এখন আমরা কাজ করি, 0.72, 0.72 ভাগ 18, এখানে 0.04, 0.04, কার্বন ডাই অক্সাইড আসতেছে তোমার 3.08, 3.08 ভাগ 44, রেজাল্ট আসবে 0.07। ওকে, এরপরে আমরা কি করতাম? এরপরে 0.07 আর 0.04, 0.07। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে লিখতে যাচ্ছে অনুপাতের CO2:H2O। এরপরে আমি এখন কার্বন ডাই অক্সাইড লিখবো 0.07:0.04। এখন দশমিক তুলে দিলে যে ঘটনাটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে 7:4 দাঁড়াবে, আর এখানে CO2:H2O। এখন আমরা গবেষণা করতে পারি এইভাবে যে আমাদের তো কার্বন আর হাইড্রোজেন, হাইড্রোকার্বন চাইছে তাই না? হাইড্রোকার্বন চাইছে, এখানে তো যৌগের আমি অনুপাত বের করছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি কার্বন একটা আছে আর হাইড্রোজেন দুইটা আছে। তাহলে কার্বন ইস টু হাইড্রোজেন করে, কার্বন একটা আছে এই কারণে যা ছিল 7 রাখলাম, ইস টু হাইড্রোজেন এখানে কয়টা আছে? পরমাণু দুইটা না, তাই এখানে 4-এর সাথে আমি 2 গুণ করে রেজাল্টটা নিয়ে আসবো। তাহলে পাচ্ছি আমি 7:4 × 8 কার্বন ইস টু হাইড্রোজেন। এরকম একটা আমি পাচ্ছি কার্বন ইস টু হাইড্রোজেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি নিচে লিখে নির্ণয় স্থূলের সংকেত সি আর এইচ লিখবো, কার্বনের জায়গায় বসাই দেবো 7, হাইড্রোজেনের জায়গায় বসাই দেবো 8। তাহলে C7H8, দেখো সি আছে না নাই? C7H8 নাই তো অপশন? আছে আছে, ও নাম্বার, এই যে এই কোশ্চেনটা আছে, ও নাম্বার অপশন আছে। 51 নম্বরের উত্তর হলো ও নাম্বার, C7H8। এখন কথা হচ্ছে যদি তোমার এখানে 2 না থাকতো, কোথায় গেল? দেখো এখানে যদি হাইড্রোজেন এখানে 2 না থাকতো তাহলে যা ছিল তাই থাকতো। আর কথার কথা এখানে হাইড্রোজেনের জায়গায় যদি 3 থাকতো তাহলে যা রেজাল্ট বের হবে তার সাথে ওই সবটা গুণ গুণ দিতে হবে, তাই না? তো এরকম করে কিন্তু বের করতে হবে, এরকম করে বের করতে হবে। C7H8 এটা একটা হাইড্রোকার্বন। ওকে, এরপরের কোশ্চেনে দিকে যাচ্ছে। আমরা এখন 52 নম্বর কোশ্চেনে আসলাম। এই 52 নম্বর কোশ্চেনটা ছিল, এলামে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ 40.51% হলে এলামের সংকেত কোনটি? সাধারণত এলাম বলতে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের ডাবলটাকে বুঝাই, অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট ডাবল হয়ে যাবে। সাধারণত 12 অণু পানি থাকে এবং সেখানে অন্য কোনো যৌগ থাকতে পারে, যেমন পটাশিয়াম সালফেট থাকতে পারে। তো এখানে 12 অণু পানি একটা পাচ্ছে না, উদাহরণ ওদের দৃষ্টিতে এখানে একটা হচ্ছে না, মানে নান উত্তর হওয়ার কথা। তো যাই হোক, আমরা এখন আমাদের মতো চেক করে দেখবো। এখানে যদি ঠান্ডা মাথায় আমরা গবেষণা করে দেখি, এখানে কি বলছে? 52 নাম্বার, 52 নাম্বার, 52 নাম্বারের কোন নাম্বার অপশনটা যদি আমরা চেক করে দেখি, অ্যালুমিনিয়ামের শতকরা, তাহলে এটার আণবিক ভর যেটা পাবো, ক্যালকুলেশন যদি করি, আমি আমার ক্যালকুলেশন করা আছে, আমি সময় নষ্ট করলাম না। এখানে তোমার 948.2, 948.2 আসবে কোন নাম্বারের যে তোমার আণবিক ভরটা আছে। তাহলে আমরা বলবো এত গ্রামের মধ্যে অ্যালুমিনিয়াম আছে কত? অ্যালুমিনিয়ামের কত আছে? 27 × 2, 27 × 2। কেন? অ্যালুমিনিয়ামের ভর 27, এখানে 2 আছে যে, তাহলে 27 × 2 যা হবে তাই, 27 × 2। একে কত, 100 কত, চেক করে দেখবো। অনুরূপ ভাবে এরকম করে চেক করে দেখবো। মনে করো এই পুরো যৌগের ভর আসছে 50, জাস্ট এক্সাম্পল ধরে নাও। তাহলে 50-এর মধ্যে, 50 গ্রামের মধ্যে অ্যালুমিনিয়াম আছে 27 × 3, একে কত, 100 কত। অনুরূপ ভাবে ধরে নাও গ নাম্বারের পুরো যৌগের আণবিক ভর আসছে 60, তাহলে তোমার 60 গ্রামের মধ্যে অ্যালুমিনিয়াম আছে 27 × 2, একে কত, 100 কত। অনুরূপ ভাবে এর আণবিক ভর ধরে নাও 80 আসছে, জাস্ট ঘ নাম্বারটা 80 মনে করো।
তাহলে 80 গ্রামের মধ্যে অ্যালুমিনিয়াম আছে 27 ইন্টু 2 একে কত 100 কত, এইরকম করে আমরা চেক করে দেখবো যে অ্যালুমিনিয়ামের 40.51 40.51 মিলতেছে কিনা। যদি মিলে ভালো, যদি না মিলে তাহলে বলে দিব নান। তো আমি চেক করে দেখছি এটা কিন্তু নান হবে, মানে একটারও অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ 40.51 আসতেছে না, তাই আমি নাম চিহ্ন মানে নাম দাগাবো। ঠিক আছে, তো এইভাবে তুমি বের করবা। তাহলে একটু সময় সাপেক্ষ বিষয়, একটু সময় লাগতেছে, আণবিক ভর বের করতে হচ্ছে, মানে তোমাকে পরীক্ষক একটু ব্যস্ত রাখবে আর কি। এই আমরা এখন 53 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি বলছে এটা, 530 গ্রাম চিনির একোয়াস দ্রবণে মানে জলীয় দ্রবণে 6% ডাব্লু বাই ডাব্লু, দেখো ডাব্লু বাই ডাব্লু চিনি আছে, দ্রবণে চিনির মল ভগ্নাংশ কত আমরা জানি, মল ভগ্নাংশ মানে হচ্ছে উপাদানের মল সংখ্যা বাই টোটাল মল সংখ্যা। আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এখানে একটা চিনির দ্রবণ আছে, চিনির দ্রবণের মধ্যে 6% আছে চিনি, তাহলে 6% যদি চিনি থাকে তাহলে 100 গ্রামের মধ্যে 100 গ্রামের মধ্যে 100 গ্রামের মধ্যে চিনি আছে কত গ্রাম, এই কত গ্রাম 6 গ্রাম, 6 গ্রাম একে কত, আর এই পাশে 530 কত, 530 কত, তাহলে এখানে যেটা রেজাল্ট বের হচ্ছে 6 ইন্টু 530 ভাগ হচ্ছে 100 গ্রাম, এটা কিন্তু চিনি বের হবে। হ্যাঁ, এটা চিনি বের হবে, তাহলে 530 কোথায় গেল, 530 ইন্টু 530 ইন্টু 6, 530 ইন্টু 6 ভাগ 100, রেজাল্ট আসতেছে তাহলে 31.8, 31.8 গ্রাম। এটা কিন্তু চিনি, বারবার বলতেছি এটা কিন্তু চিনি। হ্যাঁ, চিনি। তো এটা যদি চিনি হয় তাহলে ওই চিনিতে পানি আছে কতটুকু, কেন পানি বের করবো, কারণ এখানে একটা বাংলা কথা বলছে জলীয়, এই যে অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জলীয়, পানি আছে, অর্থাৎ পানি H2O, অর্থাৎ পানি কতটুকু আছে, তাহলে দ্রবণটা যদি হয় তোমার কোথায় গেল, ওটা 530 হয়, দ্রবণ যদি 530, এই যে দ্রবণ যদি 530 হয়, আর সেখান থেকে যদি চিনি আমি বের করে নিই 8 গ্রাম, 31.8 গ্রাম, তাহলে বাকিটা পানি পাবো। তাহলে 530 মাইনাস 31.8, 31.8 রেজাল্ট পাচ্ছি আমি 498.2 গ্রাম। এখন প্রত্যেকের আমাকে আণবিক ভর বের করতে হবে, তাহলে এন অফ চিনি, এন অফ চিনি, চিনি মানে কি C12H22O11, ডাব্লু বাই এম, ডাব্লু চিনির কত, ডাব্লু হচ্ছে 31.8, 31.8, আর চিনি মানে কত C12H22O11, C12H22O11 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 342। কিভাবে পেলাম, C12H22O11 342 পাবা ক্যালকুলেশন করে। তো এখান থেকে আমি সহজে মোল সংখ্যা পেতে পারি 31.8 ভাগ 342, তাহলে পাচ্ছি এখানে আমি 0.0929। এরপরে আমি পানির মোল সংখ্যা বের করব, এন অফ H2O, পানি আমরা ডাব্লু বের করছিলাম, পানির ডাব্লু হচ্ছে কত 498.2, তাহলে এখানে লিখবো আমি 498.2, আর পানির ভর আমরা জানি 18, তাহলে 498.2 ভাগ হচ্ছে 18, 18 রেজাল্ট আসবে 27.67 মল। এরপরে কার চাইছে মল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করে, কোশ্চেনটা কার চাইছে, চিনির মল ভগ্নাংশ চাইছে, চিনি, চিনি এক্স অফ চিনি মানে চিনির মল ভগ্নাংশ, উপাদানের মল সংখ্যা মানে চিনির মল সংখ্যা, চিনির মল সংখ্যা কত বেরিয়েছে আমাদের 0.0929, উপাদানের মল সংখ্যা বাই মোট মল সংখ্যা 0.0929, এটা চিনি প্লাস পানির মল সংখ্যা 27.67, তাহলে দেখো তুমি কি হয়, তাহলে 0.0929 ভাগ 0.0929 প্লাস 27.67 ব্র্যাকেট ক্লোজ, দেখি কি হয়, রেজাল্ট আসলো 3.34, 3.10 ইনভার্স 3। তো এটা যদি আমরা নর্মালি করি তাহলে রেজাল্ট প্রায় আমাদের 0.003 সামথিং কিছু একটা আসবে। তো এরকম কিন্তু অপশন আমাদের আছে, সেটা ক নাম্বার, তো আমরা সঠিক উত্তর ক নাম্বারটাই নিচ্ছি। আমরা 83 নাম্বার কোশ্চেনে আসলাম। কোশ্চেনে কি বলছে, 40 ml সালফারিক অ্যাসিড 800 ml পানিতে দ্রবীভূত করা হলে এই দ্রবণের শক্তি মোলারিটিতে কত হবে। মোলারিটি বলেনি, কি বলছে মোলারিটি। একটা কথা মাথায় রাখতে হবে, যদি বলে মোলারিটি, মোলারিটি তাহলে বের করতে হবে মোল পার কেজি।
মল পার কেজিতে রেজাল্ট বের করতে হবে, মাথায় রাখতে হবে উপরে মল নিচে কেজি থাকবে, ঠিক আছে। তো আমরা মোলারিটি সূত্র তাহলে বসাই, এস ইকুয়াল এন বাই ভি। তাহলে ভিটাকে আমাকে কেজিতে নিতে হবে, এন তো মল আছি, তো এটাকে একটু এডিট করতে হবে আর কি, দেখি কি হয়। তাহলে ডাব্লিউ বাই এম, আর এখানে ভি। আবার বলতেছি ভিটাকে আমার কেজিতে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো দেখি কি হয়। প্রথমে সালফুরিক অ্যাসিড নিয়ে কাজ করি, সালফুরিক অ্যাসিডের ডাব্লু, সালফুরিক অ্যাসিডে যদি আমরা ডাব্লু বের করতে চাই তাহলে কত হবে? এখানে সালফুরিক অ্যাসিডের ঘনত্ব নিতে হবে। আহ, এখানে H2SO4 এর ভর বের করবো আমি, ভরটা বের করবো এইভাবে, রো ইকুয়াল এম বাই ভি, রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এখানে এম ইকুয়াল রো ইন্টু ভি। তাহলে রো সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব তোমার এটা এই ক্ষেত্রে মুখস্থ মান বসাইতে হবে, হ্যাঁ। সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব তোমার মুখস্থ বসাইতে হবে। এমএল এ বসাচ্ছি কিন্তু আমি, এমএল এ, এই ক্ষেত্রে 1.98 আসবে, 1.98 এই মানটা মুখস্থ বসাবা। আর এখানে 80 ml বসাবা, সরি 80 তো না, 40 বলছিল, 40। তাহলে এখানে যেটা হচ্ছে 1.98, 1.98 ইন্টু 40, চলে আসতেছে 79, 79.2, 79.2 গ্রাম আসতেছে। তো এখানে একটা সাইড নোট ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি, সাইড নোট ইউজ করতে পারো, H2SO4, H2SO4 এর ঘনত্ব 1.98, 1.98। তো এখানে কখন 1.98 বসাবা? যখন এমএল এ দেওয়া থাকবে, ঠিক আছে। 1.98 এটা আমার মুখস্থ রাখবা এখানে। সালফিউরিক অ্যাসিডের আমি এম পাচ্ছি, এম মানে ডাব্লিউ, যদি এখানে ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি আমি, ডাব্লিউ বাই, তুমি এখানে ডাব্লিউ প্রকাশ করতে পারো, এখানে ডাব্লিউ প্রকাশ করতে পারো, ডাব্লিউ পাচ্ছি। এরপরে আমি পানি নিয়ে কাজ করব, পানি, পানির ভর, পানির ভর, পানির ভর এই ক্ষেত্রেও আমি রো ইকুয়াল ডাব্লিউ বাই এম করতেছি। ডাব্লিউ কত, সরি, ডাব্লিউ বাই ভি করতেছি। তো ডাব্লিউ ইকুয়াল রো ইন্টু ভি। তো এখানে রো কত ছিল কোশ্চিনে, কোশ্চিনে রো মানে ঘনত্ব ছিল পানির 0.9877, 0.9877, আর আয়রন ছিল কত, 800 ml, 800 ml ছিল, 800 ml ছিল। তো এখন ডাব্লুটা বের করবো, কি হয়, 0.9877 ইন্টু 800, রেজাল্ট আসবে 790, 790.16, 790.16, 790.16। এখানে কি আসলো তাহলে, পানির ভর নাকি, হম, পানির ভর এত কি গ্রাম আসলো। তো এই গ্রামটাকে আমাকে কেজিতে বানাইতে হবে, কারণ বারবার বললাম মোলালিটি হচ্ছে মোল পার কেজি। তাহলে কি করতে হবে, 790.16 ভাগ 1000, তাহলে ভাগ 1000 দিলাম, কত আসতেছে, 0.790 এরকম কিছু আসতেছে। তারপরে যেখানে করতে পারি আমি সেটা হচ্ছে এখানে বসাবো মানটা, এখানে বসাবো। ডাব্লিউ মান কত ছিল, ডাব্লিউ ছিল মানে মোল সংখ্যা যেটা বের করবো আমি, সালফারিক অ্যাসিড ডাব্লিউ 79.2, 79.2, আর সালফারিক অ্যাসিড হচ্ছে 98, সালফারিক অ্যাসিড কত, সালফারিক অ্যাসিড হচ্ছে 98। তারপরে এখানে ভি, ভি এর জায়গায় আমরা কি বসাবো, পানির ভরটা বসাবো, ভি এর জায়গায় পানির ভর বসাবো, 0.791, 0.791। এটা কিন্তু মলে আসলো রেজাল্ট, এটা কিন্তু কেজিতে আসলো রেজাল্ট। তো এখানে ক্যালকুলেশন যদি আমি করি, আমার রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে, দেখি কি হয়, 79.2 ভাগ 98 ভাগ
0.791 চলে আসবে 1.1.0216 ইত্যাদি ইত্যাদি। এটা আসবে মল পার কেজি, মল পার কেজি, মল পার কেজি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনি ভি এর জায়গায় এটা বসালেন কেন? আপনি ভি এর জায়গায় এই যে আপনি ভি এর জায়গায় এই মানটা ডাব্লুর মানটা বসালেন কেন? এটা একটা বিষয়। তো এটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে 800 ml H2O মানে হচ্ছে 800 গ্রাম বিশুদ্ধ পানির ক্ষেত্রে 800 গ্রাম। এই লজিকের ক্ষেত্রে এখানে আমি এই মানটা ভি এর জায়গায় এই পানির পর যেটা বের করছি ডাব্লুর মানটা সেটা নিয়ে আসছে। সরাসরি আমি 800 ইউজ করতে পারি না, আমি সেখানে ঘনত্ব দেওয়া ছিল, ঘনত্ব গুণ করে আমি রেজাল্টে ডাব্লুটা নিয়ে আসছি। তারপর ভি এর জায়গায় বসায় এই রেজাল্টটা নিয়ে আসছি। ঠিক আছে, এখানে অপশন দেখি আমরা, উত্তর আসছে 1 পয়েন্ট কি ছিল, 1.021 গ নাম্বার। তো 83 উত্তর হবে গ নাম্বার। হ্যাঁ, 83 উত্তর গ নাম্বার। এরপর আমরা 84 নম্বর কোশ্চেনে আসলাম। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 31.50 গ্রাম নাইট্রিক অ্যাসিড 1200 ml পানিতে দ্রবীভূত করা হলো। দ্রবণটির শক্তি মাত্রা মোলালিটিতে কত? এখানেও কিন্তু মোলালিটি চাইছে। কত? পানির ঘনত্ব টনত্ব ওনারা কিছু দিছে। তো পানির ঘনত্ব যদি দেয় তাহলে কি করতে হয়, আমরা কিছুক্ষণ আগে এরকম একটা ম্যাথ করে আসলাম। এই ম্যাথটা করে কিন্তু আমাদের একটা আইডিয়া অলরেডি চলে আসছে যে কি ঘটনা ঘটাইতে হবে। তাহলে যেহেতু মোলালিটি চাইছে, দেখি কি হয়। 84 নাম্বার লিখলাম। তো এখানে মোলালিটি আমি এস লিখলাম, বা এখানে মোলালিটিকে তুমি যদি মোলালিটি আমরা ছোট হাতের এম প্রকাশ করি, বা আমি কিছু লিখলাম না মোলালিটি, কিছুক্ষণ আগে যে একটা ম্যাথ করলাম মোলালিটির, ওখানে তুমি এস এর পরিবর্তে মোলালিটি বাংলা লিখতে পারো বা ছোট হাতের এম লিখতে পারো, কারণ মোলালিটিকে এম দ্বারাই প্রকাশ করে, এস দ্বারা প্রকাশ করে না। তাহলে মোলালিটি কি হচ্ছে, মোল আমি কিছুক্ষণ আগে লিখছিলাম মোলালিটি মানে মল পার কেজি, মল পার কেজি। তাহলে এখানে এন বাই ভি করলাম, এন বাই ভি, এন বাই ভি। বা এখানে আমি অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দ্রবের ভর, দ্রবের মোল, দ্রবের মোল বাংলা লিখতেছে আর কি, দ্রাবকের, দ্রাবকের ভর। অনেক কথা আমাকে মল পার কেজি নিয়ে কাজ করতে হবে, এখানে মল, এখানে ভরটা কেজিতে নিতে হবে, নাহলে কিন্তু আসবে না। তো মোল মানে কি আমি জানি ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম। আর দ্রাবকের ভর এখন কাজ করবো। তো দ্রাবকের ভরটা কিভাবে কাজ করে দেখো, এখানে রো ইকুয়াল এম বাই ভি, এম বাই ভি। তো এখান থেকে আমি দ্রাবকের ভর এম করতে পারি রো ইন্টু ভি। এই লজিকের ভিত্তিতে এখানে রো ইন্টু ভি করতেই পারি আমি। ঠিক আছে, অর্থাৎ আগেরটার মতো কিছুটা। তাহলে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের দেওয়া ছিল কোশ্চেনে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড দেওয়া ছিল, 31.50, 31.50 দেওয়া ছিল। আর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 63। এরপরে তুমি দেখো দ্রাবকের ভর, এখন দ্রাবকের ভরটা আমাকে কাজ করতে হবে। দ্রাবকের ভর রো ইন্টু ভি। এখন রো কত ছিল কোশ্চেনে, পানির ঘনত্ব 0.9877, 0.9877 এটা ছিল। আর ভি ছিল কত, ভি ছিল কোথায় গেল, 1200 ml, 1200 ml, 1200 ml, 1200 ml মানে 1200 গ্রাম। 1200 ml মানে কি বললাম, 1200 ml মানে হচ্ছে 1200 গ্রাম, মাথায় রাখবে। কারণ 1200 ml মানে হচ্ছে 1200 গ্রাম, 1200 গ্রাম। তো এটা একটু ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে মোটামুটি একটা রেজাল্ট আসবে, দেখি কি হয়। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, একটা কথা মাথায় রাখি, সেটা হচ্ছে আমাদের তো এখানে গ্রাম বসাতে, তাই না? আমাদের কিসে আনতে হবে, কেজিতে নিয়ে আসতে হবে, নিচেরটা কেজিতে। তো যা আসবে সেই গ্রামে আসবে, কিন্তু গ্রামটাকে পরবর্তীতে আমার কেজিতে বানাইতে হবে। দেখি কি হয়। 31.50 ভাগ 63 ভাগ 0.9877 ইন্টু 1200, রেজাল্ট আসছে 4.218 ইন্টু 10 ইনভার্স 4।
এরকম কিছু আসছে গ্রাম। এখন গ্রামটাকে কেজিতে বানাইতে হবে, গ্রামটাকে কিসে বানাইতে হবে, এটা কিন্তু গ্রামে আসছে। আর উপরে কিন্তু মল, তাহলে মল পার গ্রাম এখন পর্যন্ত আসলো। মল পার গ্রাম, কিন্তু গ্রাম তো রাখা যাবে না, কেজিতে বানাইতে হবে। যদি কেজিতে বানাই তাহলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই মানটাকে 4.218 ইন্টু 10^4 ইন্টু 1000, এইবার রেজাল্ট যা আসবে সেটা হচ্ছে 0.42 আসবে, এবং সেটা মল পার কেজি, মল পার কেজিতে আসবে এবার। আর মল পার কেজি মানে হচ্ছে মোলালিটি, মোলালিটি 0.42 অপশন দেখো আছে এখানে, 0.42 মল পার কেজি। খ নাম্বার অপশন দেখো 84, 84 খ নাম্বার। হ্যাঁ, মোলাল, মোলাল মোলালিটি মানে মোলাল দ্রবণ আর কি। মোলাল মানে কি, এখানে মাথায় রাখতে হবে মল পার কেজি, এটাকে মাথায় রাখতে হবে। আমরা এখন 122 নম্বর কোশ্চেনে আসবো। কোশ্চেনটা ছিল হাইড্রোজেন সালফাইডকে অ্যাকুয়াস ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে চালিত করলে তা জারিত হয়ে সালফুরিক অ্যাসিড উৎপন্ন করে সমতাগ্রত বিক্রিয়াটিতে কত মোল ইলেকট্রন আদান প্রদান করে বা আদান প্রদান হয়। বিক্রিয়াটা আমরা 122 নম্বর দিলাম। বিক্রিয়াটা কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে H2S মানে হাইড্রোজেন সালফাইড, জলীয় মানে H2O, এখানে যোগ করতে হবে ব্রোমিন, যোগ করে আমাদের সালফুরিক অ্যাসিড তৈরি করতে হবে ওদের কথা অনুযায়ী, এবং এই দুটা মিলে আবার তৈরি হবে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড। তো এখানে যদি আমরা সমতা করি, এখানে 4 দিতে হবে, এখানে 4 দিতে হবে, এখানে 8 দিতে হবে। সমতা করলে, সমতা তো করতেই হবে। এখন সালফারের জারণ মান এখানে আমি 2 পাবো, এখানে সালফারের জারণ মান +6 পাবো। এখন এদের জারণ মানের পার্থক্য কত, পার্থক্য, এদের জারণ মানের পার্থক্য কত, জারণ মানের পার্থক্য, জারণ মানের পার্থক্য হচ্ছে, পরিবর্তন হচ্ছে কত হবে, +6 মাইনাস -2, রেজাল্ট পাচ্ছি আমি মানে +8। তাহলে এখানে 8টা ইলেকট্রন বা 8টা জারণ মান, 8 মোল ইলেকট্রন, তাই এখানে উত্তর হবে 8। এরকম করে এই টাইপের যদি এমসিকিউ পাওয়া, এভাবেই তোমাকে করতে হবে। কোশ্চেনটা আসছিল কুয়েট 11-12-তে। একটা কথা মাথায় রাখবে, কুয়েট 11-12 এবং সাস্ট, মানে সরি কুয়েট আর সাস্ট, এই দুই টাইপের কোশ্চেন গুলো একটু একটু ঝামেলা টাইপের হয়। হ্যাঁ, এরপরে একটা বিশাল বড় অদ্ভুত টাইপের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছে। সেটা হচ্ছে কোশ্চেনটা আসছিল কুয়েট 12-13-তে। এখানে দেখো কি বলছে, 25 গ্রাম সোডিয়াম থায়োসালফেট 5 অণু পানিতে দ্রবীভূত 1 লিটার দ্রবণ তৈরি করা হলো 10 ml 0.02 মোল পার লিটার পটাশিয়াম ডাইক্রোমেট K2। এখানে প্রিন্টিং মিস্টেক করছে ওরা, এখানে K2 হবে, নিচে K2 Ca2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 10 ml ঘন সালফুরিক অ্যাসিড ও 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট এর প্রস্তুতিতে 10 ml 10% KI দ্রবণের বিক্রিয়া উৎপন্ন I2 কে টাইট্রেশন করার জন্য এই দ্রবণের 13 ml প্রয়োজন হলো। সোডিয়াম থায়োসালফেট 5 অণু পানির ঘনমাত্রা কোনটি? কোশ্চেনটা একটু জটিল। 1 2 9, প্রথমে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা বের করব, K2 Cr2O7 N = VS। তো ভি কত ছিল কোশ্চেনে, দেখো এখানে ভি কত ছিল, ভি যেটা ছিল 10 ml ছিল, 10 ml ছিল। তো 10 তো নেওয়া যাবে না, লিটারে নিতে হয়, 10/1000। এস ছিল কত, 0.02, 0.02। তো এখানে একটু কাজ করি, তাহলে 10/1000 ইন্টু 0.02, রেজাল্ট আসলো 2 ইন্টু 10 ইনভার্স 4, 2 ইন্টু 10 ইনভার্স 4, এরকম একটা রেজাল্ট মোটামুটি আসলো। এরপরে এরপরে যে ঘটনাটা ঘটবে, এখন আমরা বিক্রিয়া ঘটাবো। আসলে কার সাথে কার বিক্রিয়া দিতে বলছে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড এবং সালফিউরিক অ্যাসিড সেখানে ছিল, এই দুটো সমন্বয়ে বিক্রিয়া ঘটাইতে হবে। তাহলে K2Cr2O7 প্লাস আর কি ছিল, কেআই ছিল, অম্লীয় মাধ্যম সালফিউরিক অ্যাসিড ছিল। এখন বিক্রিয়াটা করার পরে যেটা হবে, যেহেতু আমি 10টা বিক্রিয়া করছি, আমি এখান থেকে লিখতেছি কিন্তু K2SO4। আবার বলতেছি আমি পরিমাণগত রসায়নে 10টা বিক্রিয়া করেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, 10টার মধ্যে এটা একটা। পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে, Cr2SO4
3, এখানে সালফেটের জন্য 2, তারপরে 7টা পানি I2। যারা এটা এটা মনে থাকবে না, তারা ওই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে 4-5 লাইন কিন্তু করতে হয় বিক্রিয়াটা, 4-5 লাইনে করবা। আর একটু জানা থাকবে তো থাকবে ভালো, না থাকলে তো শেষ জীবন পানি। এখানে সমানতা করলে 6 আসবে, এখানে আসবে 7টা সালফিউরিক অ্যাসিড, এখানে আসবে 4টা পটাশিয়াম, আর এখানে আসবে 7টা পানি, আর এখানে 3টা আয়োডিন। তাহলে সমস্ত তুমি তো তোমার মতো করে নিলে, তাহলে করার পরে আমরা যেটা গবেষণা করে দেখবো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল 3 মোল আয়োডিন। আমি আয়োডিনের সাথে কম্পেয়ার করতেছি। কেন আয়োডিনের সাথে কম্পেয়ার করতেছি? কারণ কোশ্চেন আমাকে আয়োডিন নিয়ে কাজ করতে বলছে, তাই। তাহলে লিখতে পারি 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সাইন 3 মোল I2। কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট ছিল কিছুক্ষণ আগে বললাম যে উপরে আছে, এই যে দেখো 2 × 10⁻⁴। তাহলে 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴ মোল জন্য গুণ করতে হবে 3 × 2 × 10⁻⁴। ওটা তাহলে কি আসবে? 3 দুগুণা 6, তোমার 3 দুগুণা 6 × 10⁻⁴, 10⁻⁴, এরকম একটা রেজাল্ট আসবে। এরপরে যে ঘটনাটা ঘটাইতে হবে সেটা হচ্ছে আমাদের আয়োডিমিতি ডোমিতি যে ক্লাসগুলো করছিলাম, মনে আছে কি? আয়োডিমিতি ডোমিতি, ওই আয়োডিমিতি ডোমিতি থেকে আমি সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন বিক্রিয়া দিব। কেন দিব? KI দ্রবণের বিক্রিয়া উৎপন্ন আয়োডিন টাইট্রেশন করার জন্য এত ml প্রয়োজন হয়, অর্থাৎ উৎপন্ন আয়োডিনকে আমরা সেই সময় সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করছিলাম। তুমি একটু আয়োডিমিতি ডোমিতির ক্লাসটা করবা। Na2H2O3 এর সাথে আমি I2 যোগ করব, মানে আয়োডিন যোগ করব। আয়োডিন যোগ করে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড, Na2H4O6 এবং NaI সমানতা করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি? সমানতা করলে দাঁড়াবে 2NaL, 2 দিতে হবে এখানে, 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, তাহলে সমানতা মোটামুটি হয়ে যাবে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যুগান্তকারী মহান সূত্রটাতে হেল্প নিতে পারি। যুগান্তকারী মহান সূত্র, তো যুগান্তকারী মহান সূত্র দেখো কি হয়? V1S1 E1, V1S1 E1 I2 ইকুয়াল V2S2 E2। এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। কেন এই দুটো নিয়ে কাজ করতেছি? কারণ এই দুটো নিয়ে তো কাজ করতে বলছে, তাই না? সোডিয়াম থায়োসালফেট 5 পরিমাণে সোডিয়াম থায়োসালফেট নিয়ে কাজ করতে হবে, আর আয়োডিন নিয়ে কাজ করতে হবে। তুমি জানো যে সোডিয়াম থায়োসালফেট কি? একটা সোডিয়াম থায়োসালফেট একটা বিজারক, আর আয়োডিন একটা জারক। তাহলে এটা একটা বিজারক, এটা বিজারক, আর এটা একটা জারক, এটা জারক। জারক মানে কি? জারক মানে ইলেকট্রন গ্রহণ করে নাকি? দেখো এখানে তাপমাত্রা দেখাচ্ছে তোমাকে, আই মাইনাস, ধরো এখানে বলি I2, ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে 2I- হবে। যেহেতু গ্রহণ করতেছে তাই বিজারণ হচ্ছে, বিজারণ, সে হচ্ছে জারক, তাই I2 হচ্ছে একটা, তাই I2 হচ্ছে জারক। আবার বলি I2 2টা ইলেকট্রন নিলে 2I- হয়। I তো ইলেকট্রন ছাড়বে না, কারণ সে তো ধাতু না, তাই না? সে তো অধাতু। হ্যালোজেন কি ইলেকট্রন ছাড়ে নাকি? হ্যালোজেন ইলেকট্রন নেয়। তাহলে I2 2টা ইলেকট্রন নিয়ে 2I- হচ্ছে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারক, যার হয় বিজারণ সে হয় জারক। I2 জারক, সাধারণত দ্বিপরমাণিক গ্যাসগুলো জারক হয়। তো এখন এদের ডাটাগুলো আমাকে বসাইতে হবে, এদের ডাটাগুলো বসাইতে পারলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তো আয়োডিনের ভিএস মানে N1, ভিএস মানে N1 করলাম, N মানে ভিএস যে আমরা জানি, আর E1 এটা I2। আর এখানে সোডিয়াম থায়োসালফেট ওইটা রাখলাম আমি V2S2 E2, Na2H2O3। দেখো একটা এমসিকিউর জন্য কত ঝামেলা করতে হচ্ছে। তাহলে আয়োডিনের মোল সংখ্যা আমরা এখানে পাইছি, কিন্তু এই যে 6 × 10⁻⁴, এখানে বসাই দিলাম 6 × 10⁻⁴, এটা আমি বসাই দিলাম।
তারপরে আয়োডিনের তুল্য সংখ্যা 2। তুল্য সংখ্যা ক্লাসে আমরা বলছিলাম x2, পরিমাণগত রসায়নের প্রথম ক্লাসে আমরা বলছিলাম যারা x2 টাইপের গ্যাস x2 তাদের তুল্য সংখ্যা 2 হবে। x2 মানে I2, Cl2, Br2 ইত্যাদি। তাহলে তোমার মোল সংখ্যা বসাই দিলাম, সাথে আয়োডিনের মানে তুল্য সংখ্যা বসাই দিলাম। এরপরে সোডিয়াম থায়োসালফেটের ওরা আয়তন চাইছে মনে হয় নাকি, আয়তন চাইছে, সরি ঘনমাত্রা চাইছে, ঘনমাত্রা বসাই দিব। তার আগে আমরা সোডিয়াম থায়োসালফেটের আয়তনটা বসাই দিই। সোডিয়াম থায়োসালফেটের আয়তন কত ছিল কোশ্চেনে? সোডিয়াম থায়োসালফেটের আয়তন ছিল 13 ml। কেন কিভাবে বুঝলাম? এই যে 10% KI দ্রবণের বিক্রিয়া উৎপন্ন আয়োডিনকে টাইট্রেশন করার জন্য এই দ্রবণের 13 ml প্রয়োজন হলো। অর্থাৎ এই যে আয়োডিনকে আমরা যোগ করলাম এখানে, এই আয়োডিনকে যোগ করলাম কার সাথে? সোডিয়াম থায়োসালফেটের সাথে। এর সাথে এটা কতটুকু প্রয়োজন বা কতটুকু ছিল? 13 ml ছিল, তাই আমি 13 ml নিলাম। তো ml তো নেওয়া যাবে না, লিটারে নিতে হবে। তো আমি 13 ভাগ 1000 করলাম, লিটারে নিলাম, কারণ n = VS, এই সূত্রের জন্য এটাকে লিটারে নিতে হয়। সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা 1 এবং S2 এখানে বের করবো তাহলে আমি, ঠিক আছে? তো দেখি কি হয় আসলে। 6 × 10 ইনভার্স 4 × 2, তাহলে এখানে পাচ্ছি 1.2 × 10 ইনভার্স 43। এতগুলো 10 ইনভার্স 43। দেখি আবারও 6 × 10 ইনভার্স 4 × 2। হ্যাঁ ওইটা আসছে, সরি 1.2 × 10 ইনভার্স 3 আসবে, 1.2 × 10 ইনভার্স 3 আসবে, ভুল দেখছিলাম। এরপর ওই পাশে কি হচ্ছে তাহলে? ওই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 13S2 আর এখানে 1000। এবার S2 যেটা হবে ক্যালকুলেটর চাপি। 1.2 × 10 ইনভার্স 3 এর সাথে কত গুণ হবে? 1000 নাকি? 1000 গুণ করলাম ভাগ 13 দিতে হবে, তাহলে 0.092 মোলার। এই অপশন এখানে আছে 92, খ নাম্বার অপশন। এরপরের ম্যাথের দিকে যাচ্ছে, এরপরের কোশ্চেনটার দিকে যাচ্ছে। এরপরে একটা কোশ্চেন করা হয়েছে 133 নাম্বার 133। Fe2Cr43 এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? লিখি আমরা যৌগটা Fe2Cr43, ওটা বড় হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি করতেছি তো, তাড়াতাড়ি করলে যা হয় আর কি। এখানে ক্রোমিয়ামের জারণ মান চাইছে। তার আগে দেখি আয়রনের যোজনী কত এখানে ইউজ করা হয়েছে, 3। তাহলে এখানে +3 × 2, সুতরাং প্লাস ক্রোমিয়ামকে x ধরবো। তবে ক্রোমিয়ামকে x না ধরে আমি থ্রাইস x ধরলাম। ঠান্ডা মাথায় চিন্তা করো, কেন থ্রাইস x ধরবো আমি? ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে 3 এখানে গুণ হচ্ছে, থ্রাইস x, সূত্রের প্লাস। অক্সিজেনের জারণ মান বা অক্সিজেনের জারণ মান -2 বা যোজনী 2, যেহেতু ধাতুতে মাইনাস, এবং ইনটু কত হবে? 4 হবে, কখনোই না, 3 4 12 হবে, 12 হবে। অক্সিজেনের জারণ মান -2 ইনটু 3 4 12। এখন আমরা কাজ করব, টোটাল যোগের জারণ মান 0। তাহলে +6 প্লাস থ্রাইস x -24 = 0। তাহলে থ্রাইস x = 18, 18 হচ্ছে ওই পাশে +18। তাহলে x = 3 6 18 +6, উত্তর হবে +6। দেখো চেক করো অপশন, +6 আছে। কোথায় গেল রে? হ্যাঁ গ নাম্বার 133 দেখো গ নাম্বার +6। এরকম করে আমরা এই টাইপের কোশ্চেন গুলো করতে পারি। এখানে আরো একটা কোশ্চেন আমাকে বলা হয়েছে, সেটা হচ্ছে এরকম 143 নাম্বার। 100 গ্রাম সোডিয়াম অক্সালেট কে অ্যাসিডীয় দ্রবণে জারিত করতে কি পরিমাণ KMnO4 প্রয়োজন হয়? তো এই টাইপের কোশ্চেন গুলোর জন্য আমরা কার হেল্প নিয়েছিলাম? যুগান্তকারী মহান সূত্রের হেল্প নিয়েছিলাম। আবারও আমরা করতেছি। কি কি ছিল? দুটাই ডাব্লু ছিল নাকি? ওকে, তো W/M(E1), এটার নাম আমি সোডিয়াম অক্সালেট নিলাম, Na2C2O4, C2O4 = W/M(E2), এটার নাম কার নাম দিলাম? KMnO4। যুগান্তকারী মহান সূত্রে ক্লাস করবা, তাহলে তুমি বুঝতে পারবা আমি কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো সোডিয়াম অক্সালেটের 100 গ্রাম দিছে ওরা, 100, আর সোডিয়াম অক্সালেটের ভরটা আমাকে লাগবে। এখন ভর না বের করতে পারবো না, তার আগে বসে সোডিয়াম অক্সালেটের তুল্য সংখ্যা 2।
অর্থাৎ অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 থেকে সোডিয়াম অক্সালেটের তুল্য সংখ্যা 2 আসছে। এখন আণবিক ভরটা আমাকে চেক করতে হবে। আচ্ছা বসাচ্ছি, তার আগে এই পাশে মানগুলো বসাই। এখানে আমাকে ডাব্লিউ বের করতে বলছে ওনারা, কত কি পরিমাণ কেএমএন অফার প্রয়োজন হবে। আর এখানে এম এম এর মান বসাইতে হবে ইনটু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে কত 5। এখন এই দুইজনের জারণ মান বের করতে, মানে আণবিক ভরগুলো বের করতে হবে। রেজাল্ট তো রাব পাতা একটু বের করাই, দেখি কি হয়। তো এখানে Na2C2O4 23 দুগুণে 46 প্লাস 12 দুগুণে 24 4 সলং 64, তাহলে কত আসলো 46 প্লাস 24, 46 প্লাস 24 প্লাস 64 134 আণবিক ভর আসছে এখানে সোডিয়াম অক্সালেটের 134। এবার কেএমএন অফার বের করি একটু। কেএমএন অফার, কে কত 39, এমএন কত 55, আর অক্সিজেন 4 সলং 64, 4 সলং 64, তাহলে রেজাল্ট কত আসে 39 প্লাস 55 প্লাস 64, রেজাল্ট আসবে 158, 158। এখানে 158 আসবে। এখন আমাকে কাজ করতে হবে, দেখি কি হয়। তাহলে 100 ইন্টু 2 ভাগ 134, এখানে এই পাশে আসলো 1.492 ইকুয়াল, ওই পাশে আসলো W5158। এখানে ডাব্লিউ বের করবো আমি, এর সাথে 158 গুণ দিলাম, ভাগ দেব 5, 47 পয়েন্ট সামথিং, 47.164 আছে কি অপশন 143 নাই। যেহেতু এখানে কিন্তু রেজাল্ট আসছে আমাদের 47.164, তো এই অপশন আমি এখানে পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না তাহলে নাম দাগাইতে হবে, কোনোটি নয়। ঠিক আছে, এটা হলো 143 নাম্বার। আরো কোশ্চেন বলছে কয়টা আল্লাহ জানে, দেখি আরো আছে 2টা কোশ্চেন, তাহলে আল্লাহর রহমতে আমার শেষ হবে। তাড়াতাড়ি করি, অনেক সময় লাগলো, অনেক কোশ্চেনগুলো একটু জটিল জটিল, এই কারণে বলা হয়েছে মনে হয়। 145 কোশ্চেনটা দেখি কি বলছে। এই যে 142, 20 সেন্টিমিটার কিউব আয়তনের প্রদত্ত মোর লবণের দ্রবণকে টাইট্রেশন করতে 0.1 মোলার, এটা বড় হাতের এম হবে, প্রিন্টিং মিস্টেক করছে ওরা, মোলার 10 সেন্টিমিটার কিউব আয়তনে কেএমএল অফারের প্রয়োজন হয়। ওই দ্রবণে আয়রনের পরিমাণ কত? একটা কথা বলি, মোরের লবণের সংকেত কিন্তু এটা। মোরের লবণের সংকেত 2টা অ্যামোনিয়াম NH4 ডট FeSO4 6 অণু পানি, এটা হচ্ছে মরেল লবণ। এই মরেল লবণ থেকে ওরা আয়রনের পরিমাণটা চাইছে। তো এখানে আয়রনের যোজনী কত ব্যবহার করা হয়েছে? 2 নাকি 2 ব্যবহার করা হয়েছে। আমরা আমাদের পরিচিত সূত্র অ্যাপ্লাই করবো, যুগান্তকারী মহান সূত্র অ্যাপ্লাই করে কাজ করবো ইনশাআল্লাহ, বড় করে করবো না। তো দেখি কি হয়। 20 সেন্টিমিটার কিউব আয়তনের প্রদত্ত মর লবণের না, আচ্ছা WM এটাকে আমি আয়রন ধরলাম, আর এখানে V2S2E2 এটাকে আমি কেএমএন অফার ধরলাম, কেএমএন অফার। হ্যাঁ, এটা আমি ইউজ করতেছি যুগান্তকারী মহাসূত্র হতে। আমাদের যুগান্তকারী মহাসূত্রের ক্লাস করবা, তাহলে বুঝতে পারবা। যেহেতু আয়রনের পরিমাণ চাইছে, আয়রন রাখলাম, আয়রনের ভর আমি রাখবো 55.85, তার তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যার ক্লাসে আমি বলছি, পরিমাণগত রসায়নের প্রথম ক্লাসে। এবার কেএমএন অফারের আয়তনটা লিখি, 10 সেন্টিমিটার কিউব ছিল, তো এখানে 10 সেন্টিমিটার কিউব নেওয়া যাবে না, লিটারে নিতে হবে। 10 ভাগ 1000 করে লিটারে বানিয়ে নিলাম। ঘনমাত্রা ছিল 0.1, কেএমএন অফারের তুল্য সংখ্যা 5। এখন আমি ডাব্লিউ বের করবো, দেখি কি হয়। তাহলে এই পাশে ছিল W/55.85 ইকুয়াল, ওই পাশে কি হবে একটু কাজ করতে হবে, দেখি। তাহলে ওই পাশে হচ্ছে 10 ইন্টু 0.1 ইন্টু 5 ভাগ 1000, তাহলে এখানে রেজাল্ট বের হচ্ছে আমার না 9 তো না, 5 ইন্টু 10 ইনভার্স 3। ডাব্লিউ ইকুয়াল কত হচ্ছে, গুণ করে দিই, ইন্টু 55.85, 0.27925 গ্রাম, 0.279 ঘ নাম্বার উত্তর কোথায়? ঘ নাম্বার উত্তর। দেখো আমি এটা শর্টকাটে করলাম, ঘ নাম্বারে, মানে এমসিকিউ এর জন্য শর্টকাটে করলাম যুগান্তকারী মহান সূত্রের হেল্প নিয়ে। লাস্ট একটা ম্যাথ আছে, 16 গ্রাম 147 নাম্বার, 16 গ্রাম 16 গ্রাম কি বলছে, 16 গ্রাম চুনা পাথরকে এই সেলে দ্রবীভূত করলে যে পরিমাণ CO2 নির্গত হয়, যে পরিমাণ CO2 নির্গত হয়
তা সম্পূর্ণভাবে প্রশমিত করতে 600 ml 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হয়। চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ শতকরা কত? আগে দেখি বিক্রিয়াটা কমপ্লিট করি, এটা লাস্ট ম্যাথ, অনেক সময় লাগলো। দেখি চুনাপাথর মানে CaCO3 HCl এর বিক্রিয়া দিলাম। আমরা জানি ধাতব কার্বনেটের সাথে অ্যাসিড এর বিক্রিয়া তিনটা জিনিস তৈরি হয়, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। Cl2 ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ, পানি, এবং কার্বন ডাই অক্সাইড, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড, এবং দেখতে পাচ্ছি সমতা আমাদের হয়ে গেছে। তারপরে ওনারা যেটা বলছিল সেটা হচ্ছে যে পরিমাণ CO2 নির্গত হয় তা সম্পূর্ণভাবে প্রশমিত করতে 600 ml 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হয়। তার মানে বোঝা গেল কার্বন ডাই অক্সাইডের সাথে ওরা এটার বিক্রিয়া দিতে বলতেছে। ভাষা রিডিং করে যতটুকু বুঝলাম, তাহলে এই দুটো বিক্রিয়া করে কি হবে? সোডিয়াম কার্বনেট হবে, আর এর পাশে পানি হবে। দেখো সমতা হয়ে গেছে। এখন আমি তুল্য দ্রবণের কনসেপ্টকে কাজে লাগিয়ে চিন্তা করব। আমার 1 মোল ক্যালসিয়াম কার্বন মানে চুনাপাথর ইকুইভ্যালেন্ট সাইন আমি লিখতে পারি 1 মোল কার্বন ডাই অক্সাইড, কিছু নেই মানে 1 মোল, তাই না? আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আবার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে 2 মোল কোথায় পাইলাম আমি? কারণ এখানে 2 দিতে হচ্ছে, নাহলে আবার এই 2 এর সাথে মিলাতে পারবো না। ঠিক আছে, তাহলে সমতার জন্য এখানে আমাকে 2 দিতেই হবে, নাহলে আমি সমতা করতে মানে বিক্রিয়া করতে পারবো না। আবার যদি বলি 1 মোল চুনাপাথর ইকুইভ্যালেন্ট সাইন 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট সাইন আবার লিখতে পারি 2 মোল এটা। প্রশ্ন হচ্ছে কেন আপনি 1 মোল এটার সাথে এটা কম্পেয়ার করলেন না? আমার প্রয়োজন নেই তাই। আমার কোশ্চেন থেকে যেটা বুঝলাম আমাকে কাজ করতে হবে চুনাপাথর, কার্বন ডাই অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে। কেন আমি সোডিয়াম কার্বনেট বা পানি নিয়ে কাজ করবো বা যে ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করবো? তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে আমি কোশ্চেন আমাকে যেটা বলতেছে, তাহলে এখন আমি চুনাপাথর আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করব। কেন? কারণ আমাকে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর চুনাপাথর নিয়ে শেষে কাজ করতে বলছে। তাহলে আমি যেটা লিখতে পারি 2 মোল NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট সাইন 1 মোল চুনাপাথর CaCO3। আমি চাইলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডও লিখতে পারতাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো প্রয়োজন নাই আমার এখন। প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ওরা যেটা বলছে সম্পূর্ণভাবে প্রশমিত করতে 600 ml 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হয়। তারপরে বলছে চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঘোরাটিং করবো নাকি? এরপরে এরপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম 1000 ml 2 মোলার NaOH ইকুইভ্যালেন্ট সাইন 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কত? 1 মোল মানে 100 গ্রাম। এর আণবিক ভর কত পাবো? 100 গ্রাম পাবো না? 100 গ্রাম চুনাপাথর CaCO3 এটা পাবা। তারপরে দেখো এটা আবার কিভাবে করলাম? আমরা লোহার ম্যাথ করছিলাম না রে? লোহার ম্যাথ মনে আছে তো? লোহার ম্যাথ গুলো যদি ক্লাস করে থাকে তাহলে দেখিও। আমরা এখানে ঘনমাত্রাগুলোকে 1 করে নিয়ে আসছিলাম, 1 করে লিখছিলাম 1000 ml 1 মোলার। যেহেতু এখানে 1 করে নিয়ে আমি 2 করছি, তাহলে 2 মোলার দেবো আমি। এখানে তো 1 করতাম, তাহলে 1 করলে কি হতো? এই 2টা এখানে যদি হাফ মোল ক্যালসিয়াম কার্বনেট ভগ্নাংশ আসতো, ভগ্নাংশ করার দরকার কি? আমি চাইলে এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট সাইন হাফ মোল ক্যালসিয়াম কার্বনেট করতে পারতাম, কিন্তু ভগ্নাংশের ভেজালে গেলাম না বিধায় আমি এভাবে করলাম। ঠিক আছে, এখানে 3 মোল থাকলে 3 মোলার লিখতাম। ঠিক আছে, অতএব 1 ml 1 মোলার ইকুইভ্যালেন্ট সাইন কি হবে? 100 ভাগ কত হবে? 1000 ইন্টু 2। অতএব কোশ্চেনে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আয়তন দিছে, ওরা ঘনমাত্রা দিচ্ছে 600 ml 0.4 মোলার। 600 ml 0.4 মোলার, 0.4 মোলার কি হচ্ছে তাহলে? এই পাশে 100 ইন্টু 600 ইন্টু 0.4, এখানে 1000 ইন্টু 2। এখন ক্যালকুলেশন আমরা করবো, দেখি কি হয়। 100 ইন্টু 600 ইন্টু 0.4 ভাগ 2000 পাচ্ছি এখানে 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। অপশন কি আছে? 12 গ্রাম অপশন। শতকরা চাইছে, আবার কি চাইছে? শতকরা চাইছে, এটা তো উত্তর না, পার্সেন্টেজ চাইছে। তো পার্সেন্টেজ কিভাবে করতে পারি? 16 গ্রাম এর মধ্যে 16 গ্রাম চুনাপাথরের মধ্যে চুনাপাথর আছে কতটুকু? এখন ওই কি করবো? এই কি করবো?
16 গ্রামের মধ্যে আছে 16 গ্রামের মধ্যে আছে 12 গ্রাম। 16 গ্রাম চুনাপাথরের মধ্যে চুনাপাথর আছে 12 গ্রাম। 1 গ্রামে কত? 100 গ্রামে কত? 100 কেন? শতকরা বলছে তাই। 12 ইন্টু 100 ভাগ 16। রেজাল্ট আসতেছে আমাদের 1200 ভাগ 16 আসবে 75%। অপশন কি আছে? 75 আছে গ নাম্বার। 147টা হবে গ নাম্বার। 147টা গ নাম্বার। আমরা এখন মেডিকেলের কোশ্চেনে চলে আসলাম, কয়েকটা প্রবলেম। তো এখানে প্রথমে 17 নাম্বার প্রবলেম দেখানো হয়েছে। দ্রবণের কোনো গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মানে এখানে বুঝাইছে কোনটি তাপমাত্রার উপর তার গাঢ়ত্ব নির্ভরশীল নয়। নরমালিটি, মোলারিটি, মোলা মোলালিটি, মোলারিটি না ফর্মালিটি? সাধারণত ফর্মালিটি, মোলারিটি প্রায় একই। আর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, নরমালিটি আর মোলারিটি। পরিমাণগত রসায়নে আমরা আলোচনা করছিলাম, সেখানে সেখানে আমরা বারবার বলছিলাম যে তোমার মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কেন নয় এখানে আমরা ব্যাখ্যা হিসেবে বলছিলাম, সেই সময় বলছিলাম যে 1000 W = SMV। এখান থেকে আমরা যখন এস বের করব 1000 W/mv, আমরা সেই সময় বলছিলাম যে ভি সমানুপাতিক টি। কার সূত্র? এটা চার্লসের সূত্র। তাহলে টি যদি বৃদ্ধি পায় ভিও কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখানে ভি যদি বৃদ্ধি পায় তাহলে এস কমবে। তাহলে বোঝা গেল টি যদি বৃদ্ধি পায় তাহলে ভিও বৃদ্ধি পাচ্ছে। ভি যদি বৃদ্ধি পায় তাহলে এস কমে যাবে। তাহলে টি এর সাথে এস এর বা মোলারিটির একটা সম্পর্ক উল্টাউল্টি সম্পর্ক, অর্থাৎ এস সমানুপাতিক 1/টি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অনুরূপভাবে মোলা নরমালিটির ক্ষেত্রেও আবার টি এবং এস এর মধ্যে উল্টাউল্টি সম্পর্ক, কারণ আমরা জানি এন ইকুয়াল এস ই। এন ইকুয়াল এস ই। নরমালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে মোলারিটি যদি টি এর উপর নির্ভরশীল হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, টি বাড়লে দ্রাব্যতা কমবে। তাহলে এস তোমার এস এবং এন তো সমান, যেহেতু তুল্য সংখ্যা, তাহলে নরমালিটির ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটবে। তাহলে দ্রব আমরা ওজনে হিসাব করি মোলারিটির ক্ষেত্রে, দ্রাবকটা আয়তনে হিসাব করি। অনুরূপভাবে আমরা নরমালিটির ক্ষেত্রেও দ্রবটা ওজনে এবং দ্রাবকটা আয়তনে হিসাব করি। কিন্তু মোলালিটি যেটা, মোলালিটি ছোট হাতের এম দিয়ে যে প্রকাশ করে মোলালিটি, সেটা কিন্তু দ্রবের ভর, দ্রাবকের ভর দুইটাই ওজন দিয়ে হিসাব কিন্তু করতে হয়। ঠিক আছে? তাই আমাদের ভি এর উপর কোনো মানে টি এর উপর কোনো নির্ভরশীল নেই। টি এর উপর কোনো মোলালিটি নির্ভরশীল নেই। মোলালিটি মোলালিটি টি এর উপর নির্ভরশীল নয়, তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাই আমরা এখানে যে প্রশ্নটা বলছি, দ্রবণের কোনো গাঢ়ত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, অ্যান্সার হবে তাহলে মোলালিটি। অ্যান্সার হবে মোলালিটি। ফর্মালিটি, মোলারিটি একই জিনিস। তাহলে মোলালিটি হচ্ছে অ্যান্সার। কেন? সে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। 75 নম্বর, এই যে এখানে 10 গ্রাম অ্যাকুয়া রিজিয়া তৈরি করতে নাইট্রিক অ্যাসিডের প্রয়োজনীয় পরিমাণ কত? প্রয়োজনীয় পরিমাণ কত আর কি। এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 92-93। আর ওই যে আগের যে কোশ্চিনটা সেটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 96-97, অনেক আগে। তাহলে এখানে দেখো একটু কি হয়। অ্যাকুয়া রিজিয়া কত নাম্বার? 75। তড়িৎ রসায়ন অধ্যায় 4 দ্বিতীয় পত্র, সেখানে অ্যাকুয়া রিজিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। অ্যাকুয়া রিজিয়া কি? 1 মল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটাই হচ্ছে অ্যাকুয়া রিজিয়া। এই দুটার 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 1 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটাই হচ্ছে অ্যাকুয়া রিজিয়া। এখন এদের ভর বের করি একটু, কি হয়। নাইট্রিক অ্যাসিডের ভর কত? 63। আর এখানে কত? এখানে তোমার HCl 35.5 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, তার সাথে গুণ হচ্ছে 3 মোল যেহেতু বলছে। এখানে চেক করো একটু কি আসে। তো এখানে যদি চেক করি একটু আমি, তাহলে 35.5 প্লাস 1 ইন্টু 3, 109.5 প্লাস 63, রেজাল্ট আসতেছে 172.5। এর আণবিক ভর কিন্তু, হ্যাঁ, আণবিক ভর। এখন যেটা বলছো 10 গ্রাম অ্যাকুয়া রিজিয়া তৈরি করতে নাইট্রিক অ্যাসিডের প্রয়োজনীয় পরিমাণ, আমরা বলতে পারি না যে
5 গ্রাম অ্যাকোয়ারিজিয়া তৈরি করতে HNO3 এর প্রয়োজন 63 গ্রাম। 63 গ্রাম বলতে পারি না, আমি বলতেই পারি। অতএব 1 গ্রামে কত, 10 গ্রামে কত, তাহলে এখানে 63 × 10, আর এখানে তোমার 172.5। রেজাল্ট চেক করি, তাহলে 63 × 10 ভাগ হচ্ছে 172.5, রেজাল্ট আসতেছে 3.652। যাই হোক, কাছাকাছি অ্যান্সার আসলেই হবে। 3.65 আমরা এখানে পাচ্ছি, সি নাম্বারটা, তাই উত্তর হবে সি। উত্তর সি দিছে ওরা। এরপরে আরেকটা কোশ্চেন আছে এখানে, 82 নাম্বার কোশ্চেন তাতেই। এখানে বলছে পটাশিয়াম ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। 82 নাম্বার, পটাশিয়াম ম্যাঙ্গানেট। ঠান্ডা মাথা চিন্তা করি, ঠান্ডা মাথা চিন্তা করি। এটার নাম KMnO4, এটার নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর যদি আমি বলি K2MnO4, এটার নাম পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট। আমাদের প্রশ্ন করা হয়েছে পটাশিয়াম ম্যাঙ্গানেট থেকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে প্রশ্ন করা হয়নি, ঠিক আছে। তাই আমরা এটা নিয়ে একটু কাজ করি। এখানে Mn এর জারণ মান চাইছে, ম্যাঙ্গানিজের জারণ মান চাইছে। তো পটাশিয়াম কত, +1 × 2, +1 × 2, সূত্রের প্লাস, ম্যাঙ্গানিজকে তুমি x ধরো, সূত্রের প্লাস, অক্সিজেন -2 × 4, টোটালটা জারণ মান 0, তাহলে x এর মান দেখবা +6 চলে আসবে। তাহলে দেখো x এর মান +6 আছে, আমরা অ্যান্সার সি নাম্বার দেখাবো তাহলে, ঠিক আছে। এরপরে 87 নাম্বার একটা প্রশ্ন করা হয়েছে এখানে, দেখো একটু 87 নাম্বার। এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত। আমরা জানি যে এটা কত নাম্বার, এটা 87, 87 নাম্বার। আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, আর এসএটিপিতে কত, 24.789 লিটার, আর এনটিপিতে 24.04 লিটার। তো এখানে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে অনেক জায়গায় বলতে কিছু কিছু জায়গায় এসটিপি এবং এনটিপি কে এক জায়গায় দেখানো হয়েছে। কে দেখাইছে, আমি দেখাই নাই অবশ্য, আমাদের শ্রদ্ধেয় স্যার কবির স্যার, ওনার বইয়ে আমরা দেখছি এসটিপি এবং এনটিপি কে এক জায়গায় করে রাখছে। মানে উনি বলছে এসটিপি এবং এনটিপি একই, অথচ আমরা কিন্তু জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, এটা কক্ষ মানে 25 ডিগ্রি সেলসিয়াসে, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে। এসটিপিতে হচ্ছে 22.4 লিটার, এসএটিপিতে 24.789 লিটার, এনটিপিতে 24.04 লিটার। তো এই লজিকের ভিত্তিতে অ্যান্সার কিন্তু, যেহেতু এনটিপি যাচ্ছে কোশ্চিন, 24.04 অ্যান্সার হওয়ার কথা। যদি অপশন থাকে 24.04 খুবই ভালো, যদি অপশন না থাকে, অপশন না থাকলে, অর্থাৎ এনটিপি এর অপশন না থাকলে এসটিপি ইকুয়াল এনটিপি মারে দিব, ঠিক আছে, কথা বুঝতে পারছো। অর্থাৎ এনটিপির মানে এসটিপির মানটাই এনটিপিতে মারে দিব। কিভাবে, তাকে দেখো। এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন, তো এখানে 24.04 দেখো কোথাও আছে নাকি, 24.04 কোথাও পাচ্ছি না। যেহেতু নাই, তাহলে আমি এসটিপিটাই মারি দিব 22.4। রেফারেন্স কি, আহসানুল কবির স্যার, ঠিক আছে। তো এই কয়েকটি আমাকে কোশ্চেন দেখানো হয়েছিল। ধন্যবাদ।